ওয়েলকাম ব্যাক। তোমরা শুনছো গল্প ওয়ানের 48 নম্বর এপিসোড। আজকের এপিসোডে তোমাদের জন্য থাকছে ভয়ানক একটা ঘোষলি কল রেকর্ডিং। আর আজকের কল রেকর্ডিংয়ে যে ঘটনাটা তোমরা শুনতে চলেছো সেই ঘটনাটি ঘটেছে হুগলি জেলার জিরাট অঞ্চলের বাসিন্দা তনুশ্রী চক্রবর্তীর সাথে। যেই ঘটনাটা তার স্বামী ও 1 বছর বয়সী সদ্যজাত পুত্র সন্তানকেও রেহাই দেয়নি। আজকের ঘটনাটা শুনলে শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোতও বয়ে যেতে পারে। তো তোমরা যারা আজকের এপিসোডটা এই মুহূর্তে লাইভ দেখছো তারা প্লিজ একটা লাইক করে কমেন্টের মাধ্যমে জানিও আজকের ঘটনাটা শোনার জন্য তোমরা কতটা প্রস্তুত। এছাড়াও যদি তোমরা চাও তোমাদের নিজেদের জীবনে ঘটে যাওয়া কোনো রিয়েল লাইফ হরর ইনসিডেন্ট আমার সাথে শেয়ার করবে, তাহলে আমার ইনস্টাগ্রাম আইডি storyteller_অরিত্রকে ফলো করে ইনবক্সে ঘটনা লিখে পাঠাতে পারো। এখন ঘড়িতে রাত 10টা আর আমি অরিত্র থাকছি তোমাদের সাথে মারাত্মক একটি সত্যি ভৌতিক ঘটনা নিয়ে। স্পটিফাই অরিজিনাল হরর পডকাস্ট। হ্যালো তনুশ্রী। হ্যাঁ, ভেরি গুড মর্নিং। কেমন আছো? আমি ভালো আছি। তুমি কেমন আছো? ভালোই আছি। আর গল্প বলার ঘোষলি কল রেকর্ডিং সিরিজে তোমাকে ওয়েলকাম। তো সবার আগেই আমি যেটা জানতে চাইবো, তোমার ছেলে এখন কেমন আছে? আমার ছেলে এখন ভালোই আছে। তো এখন মানে একটু হালকা অসুস্থ, কিন্তু ভালোই আছে। হ্যাঁ, আজ থেকে ঠিক 2 দিন আগে তুমি আমার সাথে ইনস্টাগ্রামে একটা ঘটনা খুব সংক্ষেপে শেয়ার করেছিলে। তো যে ঘটনাটা পড়ার পর মানে গতকাল মাঝরাত্রে আমি পড়ি ঘটনাটা, আর তারপরেই আমি তোমার সাথে যোগাযোগ করি আর তোমাকে জানাই যে এই ঘটনাটা তুমি আমাদেরকে নিজের মুখে শোনাও। কারণ যতটা পড়েছি তাতে আমি রীতিমতো শিউরে উঠি গতকাল, যে মানুষ কি করে এতটা স্বার্থপর হতে পারে যে নিজের কাছের মানুষদের থেকেও প্রিয় হয়ে যায় তার কাছে তার নিজের ইগো বা সো কল্ড এই সামাজিক মান সম্মানটা যখন তাদের কাছে অনেক বেশি প্রিয় হয়ে যায়, তখন বোধহয় হয়তো আমরাই সব থেকে বেশি সাফার করি। হ্যাঁ, তো আমিও জানতে চাই যে কি হয়েছিল, কারণ যতদূর আমি তোমার ঘটনা পড়ে বুঝলাম যে তোমাদের তো ক্ষতি হয়েছেই, তোমার বা তোমার হাজব্যান্ডের ক্ষতি তো হয়েছেই, তার সাথে সাথে সেই নিষ্পাপ বাচ্চাটাও খুব বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, মানে সে তার নিজের জীবনে পা দেওয়ার সাথে সাথেই। তো যেটা শুনে আমি সব থেকে বেশি মর্মাহত হয়েছি। তো আমি চাইবো তুমি ঘটনাটা আমাদের সবার সাথে শেয়ার করো। হ্যাঁ। তো আমি এই তোমার একজন সাবস্ক্রাইবার। তো আমি 1 মাস ধরে তোমার কল রেকর্ডিং গুলো শুনছি বা ঘটনাগুলো শুনছি। তো আমার ভালো লাগে তোমার ঘটনাগুলো শুনতে। তো এখানে ওই জন্যই আমি শেয়ার করবো ভাবলাম। আমি কাউকে কোনোদিন শেয়ার করিনি এই কথাগুলো। তো শুরু করছি। হ্যাঁ। তো এই ঘটনাটা হয়েছিল ঠিক 2017 কি 18 সাল থেকেই। তো আমি তখন ক্লাস 10 কি 11 পড়ি। তখন মানে এক স্কুল টাইমেই যেরকম একটা স্কুল লাভ হয় সেরকমই একটা হয়েছিল। তো আমি একটা ছেলেকে ভালোবাসতাম। তো আমার বান্ধবীদের কাছ থেকে বাড়ির লোকরা জানতে পারে যে এরকম তার মেয়ে একজন ছেলের সাথে প্রেম করে বা কথা আচ্ছা, বলে। আমি যদি তোমাকে মাঝখানে একটুখানি কাটছি, একটা কথা জিজ্ঞেস করার আছে, সেটা হচ্ছে যে এটা কোন জায়গার ঘটনা, মানে তোমার বাড়ি কোথায় সেটা যদি একটু। আমার বাড়ি হচ্ছে হুগলি ডিস্ট্রিক্টের, ওয়েস্ট বেঙ্গলের হুগলি ডিস্ট্রিক্টের জিরাটে আমার বাড়ি। তো ওইখান থেকে 2টো স্টেশন পরে এখন আমার বিয়ে হয়েছে যেখানে, বেহুলাতে আমি থাকি এখন। আচ্ছা। তো হচ্ছে সেই তখন থেকেই। তো 2018 সালে তখন আমি একদিন মানে যাকে ভালোবাসি তার নাম হচ্ছে সাগর। তো ওর সাথে একদিন দেখা করতে গেছিলাম। তো আমার বান্ধবীদের বলে যায়নি। তো আমার মা বাবা একদিন খুঁজছিল, তো জিজ্ঞাসা করলো যে কোথায় গেছে, পড়তে যায়নি, স্যার ফোন করেছিল। তো তখন ওরা বলে দিয়েছিল যে একটা ছেলেকেও ভালোবাসে, তো ওর সাথে দেখা করতে গেছে। বাড়ি এসে মা বকাঝকা করে। এবার আমি জানাতে চাইনি যে তখন বয়স অল্প, আমি এখনো নিজের পায়ে দাঁড়াতে চাই, বাড়ির লোক কি ভাববে।
আর সেরকম বাড়ির মা বাবার সাথে অতটা ঠিক করে মেলামেশাও ছিল না, মানে মা বাবা বলা যায় যে বন্ধুর মতো, কিন্তু আমার মা বাবা সেটা ছিল না। আমি আমার মা বাবাকে কোনোদিনও মানে নিজের মনের কথা বলতে পারতাম না, কোনো কষ্ট হলে বলতে পারতাম না, কারণ ওরা একটা কিরকম টাইপের ছিল আমি বলতে পারবো না ঠিক। তো সারাদিন চুপচাপই থাকতাম। তো এরকম হয়ে যাওয়ার পরে, জানাজানি হয়ে যাওয়ার পরে, তো বাড়িতে সবাই কথাবার্তা বলছিল যে আমার বিয়ে দিয়ে দেবে বা কিছু। তো মাসিকে, আমার এক মাসি আছে, সে নিজেরই মাসি, ওর পান্ডুয়াতে বাড়ি, পান্ডুয়ার সরাইতে। এবার ওইখানে জানায় মাসিকে যে আমার মেয়ে এরকম হচ্ছে, দেখ তুই যদি কিছু বোঝাতে পারিস যে ওকে বারণ কর এরকম করতে না, তো আমাদের মান সম্মান নষ্ট হবে। আমরা ব্রাহ্মণ ছিলাম, ব্রাহ্মণ পরিবার, আমাদের পরিবারে এরকম কেউ করেনি। যদি আমি মানে ভয় ছিল যদি আমি পালিয়ে চলে যাই তাহলে সমাজের কাছে কি হবে। তোমার মাসি এক জেঠু আছে, উনি ছিলেন তান্ত্রিক, ছিলেন মুসলিম ছিলেন। তো ওনার কথা বলেছিলেন যে এরকম উনি পারে, তো ওনাকে বল যে তাবিজ টাবিজ দিয়ে বা কিছু করে যাতে ছাড়ানো যায় জিনিসটা। তো এরকম। মানে ব্যাপারটা এটা দাঁড়াচ্ছে যে তোমার মা তোমার মাসিকে বলেছিলেন যাতে তোমাকে বোঝানোর জন্য, হ্যাঁ, যাতে তুমি তোমার সম্পর্কটা থেকে বেরিয়ে আসো বা এরকম কোনো খারাপ স্টেপ না নাও হ্যাঁ, যেখানে তোমাদের পারিবারিক মান সম্মানটা খারাপ না হয় সমাজের কাছে। হ্যাঁ, আর তোমার মাসি এখানে তোমার মাকে বুদ্ধি দিয়েছিলেন যে তান্ত্রিক দিয়ে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু করে তোমাদের দুজনের মধ্যে বিচ্ছেদ ঘটানোর। হ্যাঁ, আচ্ছা। এটাই। তো ঠিক আছে, মা একদিন বললো তাহলে তোর যখন চেনা জানা তো আসতে বলিস, সে তো তাহলে উনি তাবিজ টাবিজ দিয়ে দেবে যাতে পড়াশোনায় মন বসে বা কিছু এরকম করে যদি ছাড়ানো যায়। তো বললো যে ঠিক আছে আমি একদিন পাঠিয়ে দেবো সময় করে। তো আমি যখন স্কুলে গেছিলাম, স্কুল থেকে এসেছি, তখন সেদিনকে শনিবার ছিল, তাড়াতাড়ি চলে এসেছিলাম, 1:30টার মধ্যে ছুটি হয়ে যায়। তো এসে দেখি একজন এসেছে, মানে আমার দাদুর বয়সেরই একজন। তো মাকে জিজ্ঞাসা করলাম, বলছে যে ও মাসির বাড়ি থেকে একজন এসেছে, তোর সাথে কথা বলবে, আমারই চেনা জানা। তো এবার হাত পা ধুলাম, খাওয়া দাওয়া করলাম, তখন দুপুর 3টে বেজে গেছে। দিয়ে ওনার সামনে উনি আমায় বললো কি যে তোমার নাম কি। আমি বললাম যে এরকম তনুশ্রী চক্রবর্তী। তো উনি বললো ঠিক আছে আমার সামনে বসো। দিয়ে আমি বসলাম। বলছে উম, তোমার কি পড়াশোনায় কোনো প্রবলেম হচ্ছে? না, আমার যেরকম পড়ি সেরকমই আছি। আচ্ছা, ইনি কি তিনি যে মানে হ্যাঁ, যার কথা তোমার মাসি বলেছিল? হ্যাঁ, তিনি। আর তুমি কি এই সেটা দাদা। জানতে যে তোমার মাসি না, তোমার মাকে এরকম কিছু বলেছিল? না, আমি এরকম কিছুই জানতাম না যে ওদের মধ্যে কথা হয়েছে বা কিছু, এইসব কিছুই জানতাম না। এগুলো পরে জানতে পারি। আচ্ছা। তো এবার বসলাম। বললো যে তোমাকে, তোমার মা বললো যে তোমার পড়াশোনায় মন বসছে না, তুমি মানে দিন দিন তোমার শরীর খারাপ হয়ে যাচ্ছে, ওই জন্য আমি এসেছি। তোমার মাসি আমার পাঠিয়েছে, তোমার মাসি বাড়ির ওখান থেকে। দিয়ে ভাবলাম ও ঠিক আছে। তো মা বাবাও ছিল সামনে, বাবাও ছিল। দিয়ে বসলাম সামনে। বললো যে তোমার কোন বইটা সব থেকে বেশি ভালো লাগে পড়তে। আমার তখন হিস্ট্রি পড়তে বেশি ভালো লাগতো, তখন হিস্ট্রিতেও বেশি মার্কস পেতাম আমি। তো বললো সেই বইটা নিয়ে আসো। আমি নিয়ে গেলাম ব্যাগ থেকে। বললো তোমার মাঝ বরাবর বইটাকে খোলো। এবার মানে বইয়ের মাঝামাঝি খুললাম, আমার সামনে রাখলাম। উনি আবার উল্টে দিল বইটাকে, মানে আমরা সোজা ভাবে যেরকম ভাবে বই পড়ি, উনি উল্টে দিল বইটা, ওনার দিকে দিয়ে দিল আমার সামনাসামনি। আমার মা বাবা, মানে আমরা খাটে বসে আছি, তো ওরা দুই পাশে, খাটের দুই পাশে চেয়ারে বসেছিল। এবার তখন বললো যে তুমি চোখটা বন্ধ করো, তোমাকে একটু ঝাড়িয়ে দিই। এবার আমার মাথায় হাত রাখলেন উনি, দিয়ে কি ঝাড়ালেন জানি না, একটা মানে কি একটা বললেন আমি ঠিক শুনিও নি। তো মাথায় হাত দিয়ে জিনিসটা ঝাড়ালেন, বললেন। তারপরে কিছুক্ষণ পরে মন্ত্র বলার পরে তো আমার মা বাবাকে বলছে যে ওকে না মানে ভূতে ধরেছে, ওই জন্য ও এরকম করছে। এবার আমি কথাটা শুনে মানে রীতিমতো কেমন একটা হলো, যে আমি তো নর্মালি রয়েছি, আমার কোনো বিহেভিয়ার চেঞ্জ হয়নি, কিছু হয়নি, তো আমাকে ভূতে ধরবে, এটা কিরকম কথা। তো আমার মা বলছে যে ওকে ভূতে ধরেছে, এটা তো আমি বিশ্বাস করতে পারলাম না। বলছে তোমরা বিশ্বাস করছো না, ঠিক আছে তাহলে এবং বিশ্বাস করবে, দেখাচ্ছি আমি তোমাদেরকে। দিয়ে আমাকে বললো তুই
আবার চোখটা বন্ধ কর। দিয়ে এবার বলছে তোর কিছু ফিল হচ্ছে? 5 মিনিট পরে আমি বলছি হ্যাঁ, আমাকে না পিছন থেকে কেউ ঠেলা দিচ্ছে। তখন চোখ বন্ধ করে বসে আছি স্ট্রেটলি, মানে আসন করে যেরকম ভাবে বসে। দিয়ে আমার মানে মনে হচ্ছে কেউ ঘাড়টা ধরে মানে ঠেলে ঠেলে ঠিক বইতে মাথাটা দিয়ে দিয়েছে। আমি নড়ছিও না চড়ছিও না, সোজা দেখছি বইতে পুরো মাথাটা ঠেলে দিয়েছে। দিয়ে আমার মা বলছে তো সত্যি সত্যি কি তোকে কেউ ঠেলা দিচ্ছে না তুই ইচ্ছা করে? আমি বলছি আমি ইচ্ছা করে কেন করতে যাব? আমাকে পিছন থেকে মনে হচ্ছে যেন কেউ চিপে ধরেছে ঘাড়টা, ওরকম হলো। দিয়ে তারপরে আমার বাবা বলছে যে না, এটা হতে পারে না, এরকম দিনের বেলা বা আমার মেয়ের তো সেরকম কিছু দেখিনি, এটা অবিশ্বাস্যকর ঘটনা। তো বললো যে ঠিক আছে, আর একটা দেখাচ্ছি তোমাকে, যদি না বিশ্বাস হয়। এবার আমাকে বললো খাট থেকে নাম, নেমে তুই দাঁড়া সোজা হয়। আর আমার মায়ের কাছে বললো তোমার যদি কোনো সাদা সুতো থাকে তো সেটা দাও। এবার একটা মানে সেলাই করারই সুতো নিয়ে এলো। তো আমার পা থেকে মাথা অবধি একটা প্যাঁচ দিয়ে মানে গিট বেঁধে দিলেন, যেরকম ভাবে বস্তা বাঁধে আর কি। পা থেকে মাথা অবধি দিয়ে এক ঘাই দিয়ে গিট বেঁধে দিলেন। তো তারপরে আমাকে বললো তুই স্ট্রেট ভাবে সোজা হয়ে দাঁড়িয়ে থাক। চোখ খুলেই ছিলাম, তো ওরম দাঁড়িয়ে আছি, মানে ঠিক মানে হেলে যাচ্ছে আস্তে আস্তে পিছন দিকে। মাঝ দাঁড়িয়ে আছি, কোনো ঠেকনা নেই, কোনো গার্ড নেই, কিছু নেই। তো একটা মইকে যেরকম ভাবে খাড়া করে জালে উঠতে গেলে ঠিক সেরম মইয়ের মতো আমি ঠিক বেঁকে গেছি। তখন আমার মানে একটু একটু ভয় লাগছে যে আমি কিভাবে এরম ভাবে হয়ে যাচ্ছি। চোখ খোলা তখন আমার। তো আমার মা মানে তখন মানে একটু কেঁদে ফেলেছে, ভয় ভয় লাগছে। তারপরে ওই যে ওনার জেঠু হয়, তো বললো জেঠু তুমি তাহলে দেখো ওর কি হয়েছে না হয়েছে, তো ঠিক করে দাও, তুমি তো সব জানো, তাহলে পারো, ঠিক করে দাও। দিয়ে বললো ঠিক আছে, আমি ঠিক করে দেব, আজকে পারবো না, আবার অন্য একদিন আসবো। ওকে আমি একটা মন্ত্র দিয়ে যাচ্ছি, এটা ওকে বলবি সন্ধ্যাবেলা মানে ভিজে কাপড়ে একটা মোমবাতি জ্বালাতে উল্টো করে, মানে মোমবাতির উপর দিকটা যেরকম সরু থাকে, নিচেরটা যেটাতে বসায়, ওগুলো সেরম ভাবে জ্বালানো যাবে না, উল্টো করে বসাতে হবে। এবার চেপে সেরম ভাবে উল্টো করে বসাচ্ছি, সেটাকে আবার তাপ দেওয়া যাবে না। সেটাকে কিরম ভাবে বসাবো, ঠিক ওরম চেপে একটা সানে বসালাম। তো হাঁটু গেড়ে বসে, তো উনি একটা মন্ত্র দিয়ে গেছিল লিখে, সেটা আরবি ভাষায় কিন্তু বাংলা ট্রান্সলেট করা ছিল। সেটা ছিল হচ্ছে ঠিক মনে নেই, ছিল আসমিন আসমিনা ইয়ালারামিন, এরকম টাইপের এইটুকুই একটা মন্ত্র ছিল। এটাকে বলতে বলতো আর ওরম হাঁটু গেড়ে বসে ওরম ধূপ জ্বালিয়ে মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করতে বলতো, যাতে আমি ভালো হয়ে যাই। আর উনি বলেছিল যে তুমি এদিকে এরকম করবে এই টাইমটাতেই 7টার সময়, আর আমি বাড়িতে ওইখান থেকে পুকুরে নেমে ডুব দিয়ে গলা অব্দি ডুব দিয়ে আমি দেখতে পাই সবই, কিন্তু তখন আমি দেখবো যে তুমি এই জিনিসটা করছো, আমি ওখান থেকে তোমাকে ঝাড়িয়ে দেবো। দিয়ে হলো আমি মাকে বললাম মা এরকম আমার তো কোনো প্রবলেম হচ্ছে না, এসব আমার ভালো লাগছে না। বললো তুই চুপ কর, তোকে তুই কিছু জানিস না, উনি তাহলে কি করে বললো এই জিনিসগুলো তোর সাথে কি করে হলো, তুই যখন বলছিস যে তোর কিছু হয়নি, তাহলে একা একা এগুলো হয়ে যাচ্ছে, তোর তাহলে কিছু হয়েছে, উনি ঠিক ঠিক করে দেবে। মাসির চেনা জানা, আমাদের চেনা জানা। মায়ের কথাই রাজি হলাম, ওরম ভাবেই চললো প্রতিদিন। তো 1-2 সপ্তাহ পরে উনি আবার আসলো, এসে মাকে বললো যে ওকে আমি একা ঝাড়াবো, ওটা মানে একটা ঘরের মধ্যেই ঝাড়াবো, সেই জিনিসটা যদি অন্য কারোর লাগে তাহলে তার কাছে চলে যাবে, ওকে যে জিনিসটা ধরেছে। তো মা বাইরে থাকতো আর উনি আমাকে ঘরের মধ্যে দরজা বন্ধ করে বলতো ঝাড়াবো। ঠিক আছে, ওনার তাকানোটা বা ঝাড়ানোটা আমার ঠিক একটা ভালো লাগতো না। ঝাড়াবে মানুষ তো একটা দূর থেকে ঝাড়ায় না, উনি গায়ে হাত দিয়ে ঝাড়াতো, সেই জিনিসটা আমার ভালো লাগতো না। তো সেদিনকে ওরকম ঝাড়ালো, দিয়ে বাড়ি চলে গেল। আমি মাকে বললাম যে দেখো উনি আমাকে গায়ে হাত দিয়ে ঝাড়াচ্ছে, এই জিনিসটা কিন্তু ভালো নয়। তো মা বললো হয়তো ওরকম ভাবেই ওনার নিয়ম ঝাড়ানোর। তো মাও কিছু একটা গ্রাহ্য করলো না। দিয়ে আর তারপরে 1টা মাস পরে অনেক দেরিতে উনি এসেছিলেন। উনি এসে সেই তখন বলল কি যে এরকম আমি জানতে পেরেছি যে তুই একটা ছেলের সাথে রিলেশনে আছিস, তো ওকে ছেড়ে দে, ভুলে যা।
মানে আমি অবাক হয়ে গেলাম যে উনি কি করে এই কথাটা জানলো। তো বললো ওকে ভুলে যা, না হলে ওই ছেলেটারও একটা কিছু ক্ষতি হয়ে যেতে পারে, তোরও কিন্তু ক্ষতি হতে পারে, এরকম বললো। আমি বললাম না না, আমি তো মানে এসব দিকে কিছু করিনি। তো বললো যদি করেও থাকিস তো ছেড়ে দে, নাহলে কিন্তু খুব খারাপ হবে। দিয়ে মায়ের কাছেও বললো যে ও জানো তো একটা ছেলের সাথে এরকম রিলেশনে আছে, স্কুলে যায়, পড়তে যায়, তখন দেখা করে। দিয়ে মা জানে, ওরা সবাই সবকিছু জানে, কিন্তু আমার সামনে এমন ফিল করছিল যে ওরা কিছুই জানে না। আমি তোমাকে মাঝখানে আরেকবার কাটছি। এটা হচ্ছে তুমি আমাকে বললে যে উনি যখন তোমাকে ঝাড়ানোর কথা বলেছিল, মানে হ্যাঁ যখন প্রথমে তো তোমার বাবা মায়ের সামনেই তোমাকে ঝাড়াতো, হ্যাঁ তারপর বললো তোমাকে একা ঘরে ঝাড়াতে হবে মোমবাতি উল্টো করে রেখে, রাইট? হ্যাঁ, মোমবাতি তো ধূপ ধুনো সেই জ্বালিয়ে। সময় উনি তোমার সাথে অশ্লীলতা করতেন? হ্যাঁ, মানে ওরকম গায়ে হাত দিয়ে ঝাড়াতেন, পা আচ্ছা থেকে মাথা অবধি। আচ্ছা, তো সেটা তুমি তোমার বাড়িতে জানো, বাট তারা নাকচ করে দেন? হ্যাঁ, ওরা বলে যে ওনার হয়তো ওটাই নিয়ম, উনি ওরম ভাবেই ঝাড়ায়। আমরা তো জানি না যে কে কিরকম ভাবে ঝাড়ায়, আর যেহেতু উনি মুসলিম ছিলেন তো ওরা হয়তো ওরম ভাবেই ঝাড়ায়, এই কথাটা বলেছিল। তো তারপর যে একটা মাস পর উনি আবার আসেন, তো হ্যাঁ, তার মাঝখানে তোমার কারোর সাথে কোনো কনভারসেশন বা কথা কিছু হয়েছিল এই কথা ব্যাপারে? হয়েছিল, মানে আমি মানে যার সাথে রিলেশনে ছিলাম তাকে এরকম জানিয়েছিলাম। তো ও বলেছিল যে এগুলো মানে ভন্ড বা কিছু, তোমার মাকে বলো যে এরকম গায়ে হাত দিচ্ছে, জিনিসটা ভালো না, তো ওনাকে বারণ করো আসতে। ঠিক আছে, এই কথাটা বলেছিল। এবার আমি বাড়িতে তোমাকে যেরকম ভাবে বললাম যে আমি মাকে এরকম জানিয়েছি, মা বললো যে ওটা তোকে ঝাড়াচ্ছে, তোর ভালোর জন্যই করছে, এই কথাটাই বলেছিল। আর তারপর উনি তোমাদেরকে বলেন যে তুমি একটা এরকম সম্পর্কে রয়েছো, যেটা তোমার মানে বাড়ির লোক প্রিটেন্ড করে যে তারা জানতেন না, বাট ওনার করার কথাতেই তারা জানতে পেরেছেন? জানেন, হ্যাঁ, আচ্ছা। ওনার কথাতেই জানতে পেরেছেন, যেহেতু উনি সবকিছু দেখতে পারে বা জানে, ওনার সেই ক্ষমতাটা আছে, বলেছিলেন। তো এটাই হয়েছিল। তারপরে উনি আমাকে যেরকম ভাবে দরজা বন্ধ করে ঝাড়াতেন, এই জিনিসটা আমার ভালো লাগতো না। তো একদিন রেগে মেগেই মানে বলেছিলাম বাড়িতে যে দেখো এরকম আমার ভালো লাগছে না, এবার না হলে মানে আমি বাড়ি থেকে চলে যাব বা কিছু, মানে গায়ে একটা হাত দেওয়া এই জিনিসটা আমার ভালো লাগছে না। তো মা বললো ঠিক আছে, আমি হুট করে তো এরকম একজনকে আসতে বারণ করতে পারি না, তো আসুক, আমি তাহলে বলবো যে আমার মেয়েকে এরকম গায়ে হাত দিয়ে ঝাড়িও না, ওর মানে একটা ইরিটেট হয়। তো আমি বললাম ঠিক আছে, উনি আসুক, কিন্তু বলে দিও যাতে এরপর থেকে আর না আসে। তো সেই দিনকে, যেদিনকে লাস্ট এলো, সেই দিনকে আমায় বলেছিল যে এরকম তুই কিছু করতে পারবি না, মানে উনি আমাকে বলেছিল তো আমি মানে বসতে চাইনি। তো উনি আমাকে তখন মানে রীতিমতো জোর করেই বললো যে আমার কোলে বস, ভয় পাস না, মানে তুই তো আমার নাতির মতো, তোকে আমি ঝাড়িয়ে দেবো, তুই আর ঝাড়াতে হবে না, তুই ভালো হয়ে যাবি, আমি কিন্তু মাঝে মাঝে মাসে মাসে তোকে এসে দেখে যাব, এই কথাটাই বললো। তো ঠিক আছে, এই সংকোচ মতোই আমি কোলে বসলাম ওনার। তো উনি আমাকে বললো যে আমার কোলে বসে তোর ভালো লাগছে, এই কথাটা বললো। আমি বললাম মানে এটা কিরকম ধরনের কথা? তো উনি আমায় বললো যে দেখ তুই যার সাথে রিলেশনে আছিস ওকে ভুলে যা, নাহলে ওরও কিছু একটা আমি ক্ষতি করে দেবো, তোরও ক্ষতি করে দেবো। তো আমি বললাম যে না, এরকম মানে কিছু উনি করো না। তোমাকে এরকম ওপেন থ্রেট দিচ্ছে তোমার হ্যাঁ, মা বাবার ওপেন। সামনেই, নাকি সে না, একা মা করে? বাবা ছিল না, মা বাবা তখন, মা ছিল বাইরে, ওনাকে বলেছিল যে তুমি ঘরের বাইরে থাকো, মানে জিনিসটা যদি আমি ঝাড়াই তুমি তাহলে তোমাদের উপর এফেক্ট করতে পারে জিনিসটা, এই কথাটা বলেছিল। তো মা বাইরেই ছিল, হয়তো কাজ বাজ করছিল, তো বাইরে চলে গেছিল, ঘরের বাইরে ছিল না। তো সেই সময় তখন উনি আমাকে এই কথাটা বলেছিলেন যে তুই ওকে ভুলে যা, নাহলে ওরও একটা কিছু ক্ষতি করে দেবো, তোরও ক্ষতি করে দেবো, কিন্তু তুই ওকে কোনোদিনও বিয়ে করতে পারবি না। মানে ওকে কেন, আমি কোনোদিন কাউকেই বিয়ে করতে পারবো না, মানে আমাকে ওরকমই থাকতে হবে, আর উনি আমাকে এসে এরকম ভাবে ঝাড়াবে, এই কথাটা উনি মানে এটা উনি চেয়েছিলেন। এবার তারপরে উনি চলে গেছিলেন রীতিমতো ঝাড়িয়ে।
আর উনি তো ওরম জানতেন না। তো আমার মাসিকে বলেছিল যে দেখ ও রেগে গেছে, তো ও চাইছে না যে ওকে ওরকম ভাবে ঝাড়া। তো আমি তো বলতে পারি না একজন মানুষকে বাড়ি আসলে যে তুমি এসো না বা কিছু, তো তুই বুঝিয়ে বল যে ও মানে জিনিসটা চায় না, ওর ভালো লাগছে না। নাহলে ও বলেছে এরম বাড়ি থেকে চলে যাবে বা কিছু, যদি কিছু করে বসে। এদিকে একটা ছেলের সাথে রিলেশনে আছে, যদি পালিয়ে ঠালিয়ে যায় তাহলে তো আরো মান সম্মান থাকবে না। তো সেই মতোই বারণ করে দিয়েছিল। তারপরে আমি ভালোই ছিলাম, কোনো অসুবিধা নেই। যে এরকম একজন আসতো ঝাড়াতো, এই জিনিসটা আমার ভালো লাগতো না। তো তারপর থেকে আর আসা বন্ধ করে দিল। আমি ওই জিনিসটাও যে উনি আমাকে মন্ত্র দিয়ে গেছিল, ওই জিনিসটাও আমি করতাম না। যে ওনার দেওয়া জিনিস আমি করব না, আমার ভালো লাগছে না, মন থেকেই চাইতো না। তো ব্যাস, ঠিক হয়ে গেল সবকিছু। সাগরকে এরকম ফোন করে বললাম যে আমি এরকম বারণ করে দিয়েছি, ও তো উনি আর আসবে না বলেছেন। এরকম আমি এবার ঠিকঠাকই আছি, আমার তো কিছুই নেই। তো উনি যাওয়ার আগে আমার মাকে বলে গেছিল যে তোমরা বিশ্বাস করছো না তো, দেখবে 6 মাস পরে ওর নিজের রক্ত মাংস খাবে, নিজের মাংস খাবে ছিঁড়ে ছিঁড়ে। তখন তোমরা বুঝবে, তখন আমাকে ডাকবে, এরকম মানে ভাবে বলেছিল। তোমার মাকে বলে গেছিল যে তুমি তোমার নিজের মাংস নিজে ছিঁড়ে খাবে? হ্যাঁ, তখন তোমরা আমাকে ডাকবে, এখন আমাকে আসতে বারণ করছো, তখন আমাকে ডাকবে। তখন মাকে ভয় পাইয়ে দিয়ে গেছিল যে এরকম তোমার মেয়ে চাইছে না যাতে আমি ওকে ঝাড়াই। ওর ভেতরে যে আছে সে চাইছে না, যে ও চাইছে তোমার মেয়ের শরীরেই থাকতে, ও বাধা দিচ্ছে তোমার মেয়ের হয়ে। ওই জন্য তোমার মেয়ে বলছে যে তোমার মেয়ের ভালো লাগছে না ঝাড়ানোটা। মাকে এরম ভাবে বোঝাচ্ছে যাতে মা বলে ওনাকে আসতে, আমাকে ধমকে রাখে, সেটাই উনি চাইছে। এবার এদিক থেকে তো আমি বারণ করে দিয়েছি, ওই জন্য আর কিছু করতে পারছে না। তো আসা বন্ধ হয়ে গেল। তারপরে 6 মাস পর, 1 বছর পর, মানে ভালোই ছিলাম। তো তখন টিউশনি করানো শুরু করলাম। আমার বাবার আর্থিক অবস্থা ভালো ছিল না মাধ্যমিক পাস করার পরে। তো বলেছিল যে আমি পড়াতে পারবো না। তো এরকম একদিক থেকে চিন্তা করেই বাচ্চাদের পড়ানো শুরু করলাম। দিয়ে ওখান থেকেও কিছুদিন ইনকাম হচ্ছিল, মাসে 500 কি 600 ইনকাম হতো। ওর মধ্যে তো আর টিউশন বা পড়াশোনার খরচা চালানো যায় না। তো এবার একটা ইউকো ব্যাংকের সিএসপি আছে না, শাখা যেটাকে বলে, তো আমি সেখানে চেনা জানা ছিল। তো ওখানে গিয়ে আমি বলেছিলাম যে ওখানকার যে স্যার, সে আমার কাকার বন্ধু হয়। তো বলেছিলাম যে দাদা আমার এরকম একটা আর্থিক প্রবলেম চলছে, বাড়িতে এরকম প্রবলেম, তো আমাকে দেখো না যদি কিছু সাহায্য করতে পারো। তো উনি আমায় বলেছিল যে তুই আমার পাশে পাশে থাকবি, তো তোকে আমি যেটুকু কাজ ইউকো ব্যাংকের সেটুকু কম্পিউটারে শিখিয়ে দেবো। তুই টাকা জমা তোলা করা এগুলো করবি, আর মাসের 3 মাস তোকে শিখতে হবে, তারপর তোকে 3,000 টাকা করে দেবো। তো আমি টিউশনি করার পাশাপাশি গিয়ে শিখতাম জিনিসটা, 3 মাস ধরে শিখলাম। শিখে মাইনেও পেলাম। তো খুব খুশি হলাম যে এরকম একটা ব্যাংকের সাথে যুক্ত হয়েছি, বা কিছু একটা করছি জীবনে যেটা আমি চেয়েছিলাম। তো ওরকমই শুরু হয়েছিল আর কি। দিয়ে তারপর এরম আস্তে আস্তে সব ঠিকঠাক চললো। ঠিক 1 বছর পরে এরম রাতে আমি শুয়ে আছি, তখন ঘুমের ঘরে বাথরুম পেয়েছে, 2:30-3টে বাজে। এরকম রাতে আমি উঠেছি, ঘুমের চোখে উঠেছি। তো উঠে আমার রুম, তার পাশে মায়ের রুম, বাঁদিকে বাথরুমটা। এবার আমার ঘর থেকে বেরোলেই মায়ের রুম। এবার বেরিয়ে দেখছি আমার মা, মনে হলো আমার মা দাঁড়িয়ে আছে। অন্ধকার, তখন লাইটও জ্বালাইনি আর কি, জিরো লাইট জ্বলছে, একটা নীল রঙের সেরকম ছোট্ট পাড়া আলো জ্বলছে। দিয়ে দেখছি আমার মা দাঁড়িয়ে আছে। এবার ঘুমের কথা অতটা খেয়াল করিনি, তো আমি বাথরুম করে এসে শুয়ে পড়েছি। তো আবার 1 সপ্তাহ পরে ওরকম আবার দেখছি আমার মা ওরকম দাঁড়িয়ে আছে পিছন ঘুরে। তো আমি সেদিনকে আবার ডেকেছি যে মা তুমি এরকম দাঁড়িয়ে আছো কেন? দিয়ে কোনো সাড়া শব্দ পেলাম না। দিয়ে চোখ ডললাম, চোখ ডলে দেখছি কেউ নেই। দিয়ে আমি বাথরুম করে এসে শুয়ে পড়েছি। সকালবেলা মাকে বললাম যে এরকম তুমি ওরকম দাঁড়িয়েছিলে কেন রাত্রিবেলা? বলছে কই আমি দাঁড়িয়েছিলাম? বলছে তুমি বাথরুমে উঠেছিলে? বলছে না, আমি যদি বাথরুমে উঠতাম বা জল খেতে উঠতাম তো আমি সেটা করে এসে শুয়ে পড়তাম, আমি ওরম ভাবে অন্ধকারে কি জন্য দাঁড়িয়ে থাকবো? দিয়ে আমি বললাম কি জানি, ঘুমের হয়তো ভুল টুল দেখেছি বা কিছু। তো মা বললো যে তুই মনে হয় স্বপ্ন টপ্ন দেখেছিস, তো হাত পা ধুয়ে খেয়ে দে, মাছ মাংস খাস তো,
হাত পা ধুবি, দিয়ে ভালো জামা কাপড় পরে শুবি, তাহলে আর ওরকম দেখবি না। দিয়ে তাই হলো, ভালো জামা কাপড় পরে শুলাম। এবার ঘুমের ঘরে, তখন সেদিনকে আর উঠিনি, বাথরুম পাইনি, ঘুমের ঘরে দেখছি একটা কেমন একটা গন্ধ আসছে, মানে মুসলিমদের হয় না এরকম আতরের গন্ধ বা কিছু ধুনো ঠুনোর গন্ধ, ওরকম একটা গন্ধ ঘুমের ঘরে। দিয়ে আমি চোখ খুলবো, মানে মনে হচ্ছে যেন মানে আমার কানের সামনে কিছু একটা আওয়াজ আসছে, মানে আমার মাথার কাছে কেউ একটা বসে আছে, আমি চোখ খুলতে পারছি না। তো মানে উনি আমাকে যেরকম ভাবে ঝাড়াতেন, আরবি মন্ত্র বা কিছু যেটা বলে, আমি ঠিক বুঝি না জিনিসটা, মুসলিমদের ঝাড়ানো। সেরকম মানে উনি যেরকম বলতেন যে এই মন্ত্রটা আমাকে দিয়ে গেছিলেন, আসমিন আসমিনা ইয়াল রামিন, এই জিনিসটা আমার কানের কাছে মানে ভাষা ভাষা গলায় আসছে, ভারী গলায়। তো তখন আমি ভয় পেয়ে গেছিলাম জিনিসটা। দিয়ে এবার আমি চোখ খোলার চেষ্টা করছি, হাত পা নাড়ানোর চেষ্টা করছি, মানে আমার বাবাকে ডাকার চেষ্টা করছি, কিন্তু আমি কাউকে ডাকতে পারছি না। আমার পাশে আমার ভাই শুয়ে আছে, ও আমার এক হাত দূরে শুয়ে আছে, মানে ও মারামারি করতাম বলে, মানে ও ওই ধারে শুতো, দেয়ালের ধারে, আমি এই ধারে শুতাম। আমি হাত দিয়ে আমার ভাইকে ডাকবো, আমি তাও পারছি না, আমার হাতটা নড়ছে না, মানে মনে হচ্ছে কেউ আমাদের দড়ি দিয়ে বেঁধে রেখে দিয়েছে, সেরকম অবস্থায়। আর আমার কানের কাছে কেউ একটা গালে গাল ঠেকিয়ে মানে ফিস ফিস করে কি বলছে। তো আমি ভয়ে তখন মানে ভগবানকে ডাকছি যে হরে কৃষ্ণ রাম 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 বলছি, কিন্তু তাও জিনিসটা আমার ছাড়ছে না। ঠিক ওরম ভাবেই মানে যতক্ষণ না ভোরের আলো ফুটলো, ওরকম ভাবে আমার ধরে রইলো জিনিসটা। মানে এটা তোমার ঘুমের ঘোরের মধ্যে হ্যাঁ, হচ্ছে? ঘুমের ঘোরের মধ্যে প্রথম দিন। এবার এরকম হয়েছে, তখন সকালবেলা আমি মাকে বলেছি যে দেখো এরকম হয়েছে। বলছে তুই তাহলে স্বপ্ন দেখেছিস হয়তো, যেহেতু আমি বলেছি যেরকম ঘুমের ঘরে আমি চোখ খুলিনি, চোখ বন্ধ ছিল, তো মা ভেবেছে হয়তো আমি স্বপ্ন দেখেছি। তো আমিও সেটা প্রথম দিন ভাবলাম, কিন্তু স্বপ্ন দেখেছি, কিন্তু এতক্ষণ ধরে এরকম মনে হচ্ছিল যে আমাকে কেউ চেপে ধরে আছে। আমি তো চিল্লাচ্ছিলাম, কিন্তু আমার গলা মানে হা করছি, আওয়াজ বেরোচ্ছে না জিনিসটা। তো আমি সেটা ভয়েরই একটা কারণ বলেছি, কেউ বিশ্বাস করেনি, রীতিমতো কেউ বিশ্বাস করবে না। আমিও ভেবেছি হয়তো আমিও তাহলে স্বপ্ন দেখেছি। দিয়ে তার পরের দিনও ঠিক একই, মানে সেই একই টাইমে মনে হচ্ছে একটা কেমন একটা আতরের গন্ধ আসছে। দিয়ে আমার মাথার কাছে একজন বসে মানে আমার মাথায় হাত বুলাচ্ছে, আমার গালে গাল ঠেকিয়ে ওরকম ভাবে মানে বলছে যে জিনিসটা বলছিল কালকে, মানে কোনো একটা শব্দ বোঝা যাচ্ছে না যে উনি কি উচ্চারণ করছেন, কিন্তু ওই মানে গুংরানোর একটা আওয়াজ হচ্ছে কানের সামনে, মানে গালে গাল ঠেকিয়ে যদি কেউ বলে সেরকম একটা আওয়াজ। তো এরকম হলো। দিয়ে আর একটা সপ্তাহ আর কিছু পেলাম না। পরের দিন আমি সেনকে মাকে বলেছিলাম, মাও বলছে হয়তো কিছু হয়েছে, তোকে ঝাড়াতে হবে কিছু, মানে আদারা বাদারা কোথাও গেছিস, হয়তো পড়তে টরতে গেছিস, ঘুরতে গেছিস, ওই জন্য হয়তো হাওয়া টাওয়া লেগেছে। তো এবার ঝাড়াতে গেছি, ঝাড়িয়ে এলাম, জলপোড়া এনে দিল, জলপোড়া খেলাম। তারপর এক দু সপ্তাহ বেশ ভালোই গেল। এবার তারপরে আবার একদিন ওরকম ঠিক 3টে বাজে ওরকম হলো। মানে এরকম আমাকে এমন জোরে চেপে ধরেছে, আমার মানে কষ্ট হচ্ছে, মানে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, যে জিনিসটা আমাকে চেপে ধরেছে। এবার আস্তে আস্তে গাল থেকে মানে কাঁধে এরকম করে হাত বোলাচ্ছে জিনিসটা। তো আমার মানে সারা শরীরে কাঁটা দিচ্ছে এখন বলছি, সেই জিনিসটা মনে হচ্ছে আমি এখনো ফিল করতে পারি। তো এরকম বলছে, ঠিক আমার কানের কাছে বলছে আসমিন আসমিনা ইয়ালারামিন, আসমিন আসমিনা ইয়ালারামিন, এরকম করে বলছে। তখন আমি বুঝতে পারছি যে উনি এই কথাটা বলছে। তখন আমার মনে হলো যে ঘুমের ঘরে উনি যে ধরে আছে সেই অবস্থাতেই আমার ঠিক মনে পড়ে গেছে যে ওই লোকটা আমায় বলে গেছিল যে উনি আমার কোনো ক্ষতি করবে, আর উনি এরম ভাবেই বলতো এই মন্ত্রটা। ওনার কথা তখন আমার মনে পড়লো। দিয়ে আমি তো মানে জোর দিয়ে চেষ্টা করছি যাতে আমি চিল্লাতে পারি বা কিছু। তো সেদিনকে মানে কোনো রকমে ঠিক ভোরের আলো ফোটার পর মানে আমি চিৎকার করে উঠি। তখন আমার মা বাবা উঠে আসে, উঠে এসে বলে কি হয়েছে। আমি বললাম একদিন হতে পারে স্বপ্ন, দুদিন হতে পারে, কিন্তু এরকম রাতের পর রাত এরকম ভাবে স্বপ্ন হতে পারে না এই জিনিসটা। তো মা বললো তাহলে আমি এখন কি করব, কোথায় যাব, হয়তো তোর এমন কিছু, হয়তো রাস্তা দিয়ে গেছিস, পথ কেটেছিস, 3 রাস্তার মোড় থেকে যাস,
মোটরে গেছিল, সে হাওয়া পেয়েছিস, হয়তো তোকে ধরেছে, একটা ভালো জায়গায় তোকে ঝাড়াতে হবে। তো সেদিনকে গেল, ঠিক সেদিনকে দুপুরবেলা, আমার তখন ফোন ছিল না, তো আমি ঠাকুমার ফোন থেকে ফোন করেছিলাম সাগরকে। তো ওকে এরকম বলি, ও প্রথমে বিশ্বাস করতে চায়নি। তারপর আমিও বলেছিলাম যে ওই দাদুটা আমায় বলে গেছিল এরকম যদি তোমার সাথে সম্পর্ক রাখি বা ওনাকে আসতে বারণ করি তো উনি আমার এরকম ক্ষতি করবে, তো এই জিনিসটা হয়তো ওই করছে। ও বললো ওনার অত ক্ষমতা আছে নাকি যে ওরকম করবে, বা কেউ একটা মানুষ এতটা দূর থেকে এরকম ভাবে এরকম কিছু করতে পারে, ওটা ওর বিশ্বাস হচ্ছিল না। তো এবার ও আমাকে বলেছিল যে তোমার যখন এরকম ভয় হবে তোমাকে, ও আমাকে ওর ফোনটা আমায় দিয়েছিল, তখন লাভা ফোন একটা বেরিয়েছিল। তো বললো আমার কাছে একটা, আমি বাবার ফোনটা ব্যবহার করব, তুমি তোমার ফোনটা নাও, যখন ওরকম হবে তখন তুমি চেষ্টা করবে মানে ভগবানকে ডাকার, দিয়ে আমাকে তখন সঙ্গে সঙ্গে ফোন করবে, তখন আমি দেখবো জিনিসটা। না তো বললো যে তুমি যদি এমনও পারো যে কল করে তারপরে তুমি ঘুমিয়ে যাবে, দেখবো যদি কেউ আসে বা কোনো শব্দ পাই তখন আমি তোমার মা বাবাকে ফোন করে জানাবো যে এরকম ওর এরকম হয়েছে, তুমি তো ও তো ডাকতে পারছে না, তোমরা গিয়ে দেখো কি হলো। যে সেই মতোই কল করিনি, কিন্তু আমি ঘুমিয়ে গেছিলাম সেদিনকে পড়াশোনা করতে করতে। আচ্ছা, তুমি এই ফোনের কথাটা বললে বলে আমার একটা কথা মনে পড়লো, যে তুমি আমাকে যখন লিখে পাঠিয়েছিলে ঘটনাটা, সেখানে তুমি মেনশন করেছিলে যে তুমি মাঝখানে একবার তোমার ঠাকুমার ফোন দিয়ে তুমি সাগরকে ফোন করেছিলে, হুম। যেটা সে এসে নাকি তোমার বাড়ির লোককে জানিয়ে দিয়েছিল যে তুমি তার সাগরের পরের সাথে দিন ফোনে। জানিয়েছিল, আমি ফোনে ফটো তোলার পরে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো সেদিনকে যেদিনকে ফোন দিয়েছিল, তো এরকম সেদিনকে ওরকম ধরেছিল আমাকে, কিন্তু আমার নড়ার ক্ষমতা নেই বা ফোনটা ধরার ক্ষমতা নেই যে আমি ফোনটা ধরে ওকে কল করবো বা আমার মা বাবাকে ডাকবো। যে ও বলেছিল তুমি যদি মা বাবাকে নাও ডাকতে পারো, তোমার গলা দিয়ে যদি আওয়াজ না বেরো হয়, তো তুমি ফোনটা অন্তত আমায় করবে, তাহলে আমি বুঝতে পেরে যাবো যে অত রাতে তো ও এমনি ফোন করেনি, হয়তো ওর কোনো অসুবিধা হচ্ছে, তখন আমি ফোন করে দেবো ওর বাড়িতে। তখন অত রাতে তো আমার যাওয়া সম্ভব নয়, তখন 2:30-3টের সময়। আর ওর মা বাবাও অ্যালাউ করবে না যে ওর ছেলে বাড়ি থেকে বেরো কত রাতে। তো সেই জন্য আমাকে ফোনটা দিয়েছিল। তো ওরকম হয়েছে, ওরকম ধরেছে, ধরে বলছে, মানে সেদিনকে কথা বলেছে, বললো তুই এবার কি করবি, তোর কিচ্ছু করার ক্ষমতা নেই, তুই তুই আমাকে আটকাতে পারবি না, আমি তোকে নিয়ে চলে যাব, এরম ভাবে বলেছিল। তো মানে ভয়ে আমি মানে মানে নাড়াচাড়া, রাতের বেলায়? হ্যাঁ ওরকম অবস্থায় ধরেছিল, যেরকম ভাবে ধরতো, মানে আমার হাতে গায়ে হাত বুলাচ্ছে আর ওরকম ভাবে বলছে যে তুই কিছু করতে পারবি না, আমি তোকে নিয়ে চলে যাব, তুই আমাকে এরকম ভাবে আসতে বারণ করেছিস, এরকম করে বলছে। মানে আমি ঝটকাচ্ছি যে আমি মানে যদি খাটও নড়ে আওয়াজ হয়, ভাই উঠবে বা কিছু হবে, মানে নাড়াতে পারছি না কিছুতেই, যে আমি নড়বো ডাকবো, আর ভগবানকে ডাকছি ঠাকুর বাঁচাও বলে, কিন্তু কিছুতেই উনি আমায় ছাড়ছেন না, ওরম ভাবেই ধরে আছে জিনিসটা। তো এবার মানে কি বলবো জানি না, সেদিনকে মানে হুট করে চোখটা খুলে যায় আমার। তো সঙ্গে সঙ্গে হঠাৎ করে লাইটটা জ্বালাই, দিয়ে আমাকে যে ফোনটা দিয়েছিল ওকে ফোন করতে যাব, ক্যামেরাটা ওপেন হয়ে গেছিল ফোন করতে গিয়ে, মানে তাড়াহুড়োয় হাত কাঁপছিল। ফোন করতে যাওয়ার পরে মানে মা বাবাকে তো দেখেছি, দেখে তো আমার তখন আর মানে মন বলেছিল যে ওকে ফোন করি বা কিছু, তো ফোন কল লাগাতে গিয়ে ক্যামেরাটা ওপেন হয়ে গেছিল, তো ক্যামেরাতেই একটা পিকচার উঠে গেছিল, সেটা আমি সেদিনকে দেখিনি, কিন্তু সকাল হওয়ার পরেই তখন আমি চেক করছিলাম ফটোগুলো, তো তখন দেখলাম যে একটা আমার বালিশের সামনে, মানে আমি যেখানে শুয়েছিলাম বালিশের সামনে একটা ছায়ামূর্তি বসে আছে। এই ফটোটা আমি দেখেছিলাম, মানে ঘরে আলো জ্বলছে, আমি কাউকে দেখতে পাইনি, কিন্তু একটা ছায়ামূর্তি বসে রয়েছে, পুরো ফোনে বোঝা যাচ্ছে। তো সেই ফটোটা আমি সেদিনকে বাড়িতেও দেখাই, আর বিকালবেলা যে টিউশন পড়াতে গেছিলাম তখন সাগর এসেছিল, তখন আমি তাকেও দেখাই। তারপরে সবাই বিশ্বাস করে, তখন আমার মাকে আমি বলেছিলাম যে দেখো এবার তুমি তো বিশ্বাস করছিলে না, তো আমি এবার ফটোটাতে তো বিশ্বাস করো যে আমি এই কথাটা বলছি, এই কথাটা সত্যি। তখন আমার মা মানে কেঁদে ফেলেছে যে কি করতে গিয়ে কি হয়ে গেল জিনিসটা। তখন আমার বাবা বলছে আমি যে বাড়িতেও ডাকবো, বাড়িতে ডেকে আবার যদি ও কিছু ক্ষতি করে দিয়ে যায়। যে তখন পরের দিন সাগর এসেছিল বাড়িতে, তো বাড়িতে সেরকম বলে যে দেখো তোমরা আমাকে ছাড়াতে চেয়েছিলে, তোমরা দেখো আমি ভালো কি ভালো না, তোমরাই আমাকে বলতে পারতে যে আমার মেয়েকে ছেড়ে দে, উম,
তাহলে আমি ছেড়ে দিতাম, তোমাদের সমস্যা হতো না, তোমরা ডাইরেক্ট আমার সাথে কথা বলতে পারতে, তোমাদেরও একটা ক্ষতি হলো ওরও ক্ষতি হলো, দিয়ে তোমরা দেখতে আমি ভালো ছেলে কিনা, এই কথাটা বলেছিল। তখন তো ওরা কান্না করছে, মা, যে কি করতে গিয়ে কি হয়ে গেল, আমরা এতটা কিছু ভাবিনি বা এতটা কিছু ভেবেও কিছু করিনি। তো সেদিনকে সাগর তখন বলল যে ঠিক আছে, আমি আমার মা বাবা বা আমরা যেখানে পুজো দিতে যাই কালী মন্দিরে, ওখানে একজন দাদু বসে, উনি হাত চালা দিয়ে দেখতে পান যে কি হয়েছে না হয়েছে, কে কি করেছে। তো বললাম আমি ওনার কাছে নিয়ে যাব। উনি বৃহস্পতিবার আর মঙ্গলবার মনে হয় বসতেন। তো সেদিনকে পরে সেদিনকে কি বার ছিল জানি না, সোম মঙ্গলবার ছিল হয়তো। তো বললো মঙ্গলবার তো আজকেই হয়ে গেছে, উনি দুপুরে বসেন 2টো থেকে, তো শনিবার বৃহস্পতিবার দিন আমি নিয়ে যাব। বললো ঠিক আছে, বৃহস্পতিবারে তাহলে নিয়ে যা, ব্যাগ ঝাড়িয়ে যদি উনি কিছু করতে পারেন তাবিজ টাবিজ দিয়ে যদি ছাড়ানো যায়। তো সেই মতো আমাকে দুপুরবেলা 1:30টার সময় নিতে এসেছিল। 2টোর মধ্যে আমরা চলে গেছি। তো সবাইকে 3-4 জন আরো ছিল, ওদের সাথে কথা হয়ে তারপর লাস্টে আমাকে দেখলেন যে কি হয়েছে। তো আমি বললাম যে এরকম আমার খুব ভয় করে, রাত্রিবেলা স্বপ্ন দেখি, এই কথাটাই বলেছিলাম যে রাত্রিবেলা স্বপ্ন দেখি, তো দেখো তো কি হয়েছে, তুমি তো হাত ছাড়া দিয়ে দেখতে পারো। তো উনি দেখলো, দেখে বলল যে তোর একটা দৃষ্টি লেগেছে, এই কথাটা বললো যে দৃষ্টি লেগেছে। তুই মানে বললো, কি কথাটা বলেছিল ঠিক মনে পড়ছে না, বললো তোর একটা দৃষ্টি লেগেছে, তোকে ঝাড়িয়ে দিচ্ছি, আর একটা কবজ করতে হবে, যে মানে হাওয়া বাতাস লেগেছে এই জিনিসটা তোকে ধরে বা কিছু। দিয়ে বললাম যে ঠিক আছে, কবজ করতে হবে তো, কবজের তো মানে খরচা হবে। তো তুমি কি আমি তাকে জানিয়েছিলে যে এরকম এক তান্ত্রিক না, তোমার বাড়িতে এসেছিল? না সেই কথাটা আমি জানাইনি, তান্ত্রিকের কথাটা। দিয়ে তখন বললো যে ঠিক আছে, আমার তো কবজ করার আজকে সময় নেই, তো তোর কাছেও অত টাকা নেই, সামনের দিন যেটুকু কবজের টাকা সেটুকু নিয়ে আসবি, আমি কবজ করে দেবো। সামনের মঙ্গলবার আসতে বলেছিল। তো আমি সেরকম বাড়ি চলে গেছিলাম ঝাড়িয়ে ঝাড়িয়ে, তারপর আর কিছু হয়নি ঝাড়ানোর পরে। তো কবজ আনতে যাবো যেদিন, তার আগের দিন সে আবার ওরকম ধরেছিল আমাকে, বলেছিল যে তুই কিছু কোনোভাবেই কিছু করতে পারবি না, ঠেকাতে পারবি না, আমি তোর কাছে ঠিক আসবই, আর আস্তে আস্তে তোর পা মাথা থেকে পা অবধি বশ করে তোকে নিয়ে চলে যাব, আমি ওই জন্যই জিন পাঠিয়েছি। এই কথাটা বলেছিল যে আমি তোকে আনার জন্য জিন পাঠিয়েছি, উনি এই কথাটা বলেছিল। মানে যে আমাকে ধরেছিল সেই বলছিল আর কি, ভাষা ভাষা গলায় আমার কানে। তো সেদিনকে মানে হাত বুলাচ্ছিল, মানে শরীরে কাঁটা দিচ্ছে আমার এখনো, মানে যখনই ওরকম আসতো না আমার শরীরে মাথা থেকে পা পর্যন্ত এরকম হাত বোলাতো, আর আমার কানের কাছে ঠিক গালে গাল ঠেকিয়ে থাকতো। তো এই কথাটা পরে আমি বলেছিলাম যে এরকম দেখো আমি স্বপ্ন যে দেখি, ওইখানে গিয়ে বলেছিলাম দাদু আমি স্বপ্ন দেখি, তো আমার গায়ে হাত বোলায় আর এরকম বলে। তো তখন উনি আমাকে বলেছিল যে হাতচালা দিয়ে বলছিল তোর বাড়িতে কি কেউ এসেছিল তোকে ঝাড়াতে বা কিছু করতে, তোকে তো মুসলিম টাইপের কিছু জিন বা কিছু ধরেছে, এরকম বলেছিল। তখন কথাটা বলেছিলাম উনি বলার পরে, যে এরকম মুসলিম ধরেছে বলছে, আমার বাড়িতে এরকম এসেছিল, আমাকে এরকম বলে গেছে। তো তারপরে আমাকে বললো যে তোর ওই লোকটাই তোকে দৃষ্টি দিয়ে গেছে, উনি চায় না যে তুই ওর সাথে থাকিস বা কিছু করিস, বা তুই কারোর সাথে কোনোদিন বিয়ে করতে পারবি না, তোকে ওরকম ভাবে থাকতে হবে, আর উনি চায় তোকে নিয়ে চলে যেতে ওনার কাছে, এরকম বলেছিল। দিয়ে তখন আমি ভয় পেয়েছিলাম, বাড়িতে গিয়ে সব জানাই। তখন মা বাবা কাঁদছে, কি করবে মেয়েকে, এরকম কি করে বাঁচাবে। দিয়ে তখন ফোন করেছিল সাগর ওর দাদুটাকে বাড়ি থেকে, আমি বাড়ি চলে এসেছিলাম। তো ওকে বলেছিল যে এরকম দেখ তোদের তো বুঝি এখন কম বয়স, কিন্তু এই জিনিসটা আমি ছাড়াতে গেলে আমারও একটা ক্ষতি হবে, বা সেই ক্ষমতাটা আমার নেই যে আমি ওই জিনিসটাকে ছাড়াবো। তো আমার একটাই উপায় যে তোরা দুজনে যদি বিয়ে করতে পারিস, এই কথাটা বলেছিল। কিন্তু উনিও বলছিল যে তোদের এত কম বয়স, তোর তুই একটা ছেলে হয়েও কি করে বিয়ে করবি, ও একটা মেয়ে হয়েও কি করে এত কম বয়সে বিয়ে করবে, একমাত্র তোদের যদি বিয়ে হয়ে যায় তাহলেই ও তোকে ছাড়তে পারে, তাহলে আর ওর কোনো ক্ষতি করতে পারবে না।
তো ও জিনিসটা বলেছিল যে হ্যাঁ চেষ্টা করব, আমি বাড়িতে বলি। ওর মা বাবাকে বলেছিল যেরকম হয়েছে, কিন্তু ওর মা বাবা রাজি হয়নি যে এত কম বয়সে বিয়ে দেবে বা কিছু। আর ওর মা বাবা জানতেও না যে ঘটনাটা হয়েছে। ও চাইতো না যে ঘটনাটা ওর মা বাবাকে বলি, তাহলে হয়তো ওর মা বাবা বারণ করে দেবে আমার সাথে মিশতে বা কিছু করতে। ওদেরও তো একটা ভয় আছে যে আমার ছেলের যদি কোনো ক্ষতি হয়ে যায়, সেভাবে চাইনি। তো ওই দাদুটাকে বলেছিল যে ঠিক আছে আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি পারি বিয়ে করার, কিন্তু গত 6 মাসের মধ্যে আমি পারবো না বিয়ে করতে, কারণ আমারও তো একটা বিয়ের পরে দায়িত্ব নিতে হবে, আমাকে একটা কাজ খুঁজতে হবে ভালো। আর ওর বাড়িতে মাটির ব্যবসা, ওর বাবা যেটা করে, ওদের নিজস্ব ট্রাক্টর আছে, মাটি কাটে, মাটির ব্যবসা, বালির ব্যবসা, ভাটায় বালি দেয়, মাটি দেয়, এই ব্যবসাটা ওদের আছে। তো ওকেও তো একটা সেই জায়গায় যেতে হবে বিয়ে করার ইয়েতে। তো তখন ও দাদুকে জানায় যেরকম 6টা মাস আমার টাইম লাগবে বিয়ে করতে। তো বললো ঠিক আছে 6টা মাস তুই দেখ, যদি পারিস 6-7 মাস পরে যদি বিয়ে করতে পারিস সেই মতো আমি ওকে তাবিজ কবজ করে দেবো, যাতে ওকে না ধরে, ওর কোনো ক্ষতি না করে। তো তার মধ্যে বললো যে যদি পারিস তো দুজনা মানে কোনো গুরুদেবের কাছে গিয়ে দীক্ষা নিয়ে আয়, আর গুরু মন্ত্রটা জপ কর, তাহলে ওর অনেকটা সেফ থাকবে, তোরও অনেকটা সেফ থাকবে, মানে ও তোর কোনো ক্ষতি করতে পারবে না। যেহেতু ওকে আমি কবজ দেবো, ও চাইবে যে তোর কোনো ক্ষতি করতে। ঠিক আছে, এই কথাটা উনি বলেছিল যে সেই জিনিসটা কবজ করে দেওয়ার পরে তোরা একটা গুরু মন্ত্র দেখে দীক্ষা নিয়ে নে। তো এবার আমার মা যেখানে দীক্ষা নিয়েছিল কৃষ্ণ মন্ত্র, তো গুরুদেবকে ডাকলো, ডেকে এরকম বললো যে আমার মেয়ে বা আমি যার সাথে আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে বা বিয়ে দেবো, তো ওরা দুজনা একসাথে দীক্ষা নিতে চায়, ওর কদিন পরে বিয়ে হবে। তো উনি মানে বলছিল বিয়ের আগে এরকম দীক্ষা নেবে, বললো হ্যাঁ আমরা মা বাবা বা ফ্যামিলি রাজি আছি, তো তোমরা দীক্ষাটা দিয়ে দাও দুজনকে একসাথে। ওর একটা শারীরিক প্রবলেম আছে, তো এরকম কিছু প্রবলেমের জন্যই বলছি দীক্ষাটা নিতে, ওর ভয় পায় বলে। তো গুরুদেব বললে ঠিক আছে দেবো। ওখানে আরো 3-4 জন এসেছিল দীক্ষা নেবে বলে, ওদেরকে দিয়ে দিল। তারপরে আমাকে দীক্ষা দিতে বসলো। সাগর আর আমি পাশাপাশি বসেছিলাম, ওকে গুরু মন্ত্র দিল। তারপরে লাস্টে আমাকে যখন গুরু মন্ত্র দিতে যাবে, তখন উনি একটা ঠাকুরকে পুজো দিচ্ছিলেন, মন্ত্রটা আমায় বলছিলেন যে এই মন্ত্রটা তুই বল। তো আমি তখন বলতে পারছি না, মন্ত্রটা উচ্চারণ করতে পারছি না। আমার মনে হচ্ছে যেন শরীরের টেম্পারেচারটা বাড়ছে, মানে মনে হচ্ছে যেন জ্বর এসে গেছে শরীরে, এরকম একটা কষ্ট হচ্ছে আর খুব রাগ হচ্ছে তখন সেই মুহূর্তে। আর উনি আমার সামনে বসেছিলেন, উনি আমার দিকে তাকিয়েছিলেন, বলছিলেন পরে যে চোখগুলো নাকি লাল হয়ে গেছিল, যে আমি দীক্ষা নিতে চাই না, এমন একটা কিছু। তো উনি আমার মাথায় হাত দিয়েছিলেন, যে গুরুদেব ছিলেন, তো আমার মাথায় হাত দিয়ে মানে কপালে, বুড়ো আঙুলটা কপালে ছিল আর 4টে আঙুল মাথায়। তো উনি চোখ বন্ধ করে কিছু একটা বললেন। তারপরে বললো তোর কি কোনো কষ্ট হচ্ছে? বললাম হ্যাঁ, মনে হচ্ছে যেন মানে খুব গরম করছে, খুব কষ্ট হচ্ছে, মানে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। দিয়ে তখন বললো যে না সব ঠিক হয়ে যাবে, একটা গঙ্গা জল ছিটিয়ে দিল গায়ে। তো তারপরে আমাকে মন্ত্র দিল, দিয়ে আমি মন্ত্রটা নিলাম। তারপর থেকে আর কিছু হয়নি। যে উনি আমার পরে আমার মাকে বলেছিল যে ওর কি কিছু হয়েছে, মানে মনে হলো যে মানে কিছু একটা নেগেটিভ এনার্জি বা কিছু ধরেছে বা কিছু খারাপ হয়েছে ওর সাথে। তো আমার মা তখন ওনাকে বলেছিল যে হ্যাঁ এরকম আমার মেয়ের এরকম হয়েছে, ওই জন্যই তোমাকে বলা যে দীক্ষাটা ওকে দিয়ে দাও, যাতে ওই গুরু মন্ত্রটা ওকে অনেকটা সেফ রাখে। তো বললো যে ঠিক আছে, কিন্তু দীক্ষা দিয়ে দিয়েছি, ওকে বলো প্রতিদিন চান টান করে যেন ওর গুরু মন্ত্রটা জপ করে, তাহলে হয়তো এই জিনিসটা কেটে যেতে পারে। তারপর থেকে আমি গুরু মন্ত্র জপ করা শুরু করলাম, কোনো অসুবিধাই আমার হলো না, সাগরেরও কোনো অসুবিধা হলো না, ও গুরু মন্ত্র জপ করতো। তারপর থেকে রাতে অতটা ভয়ও পাইনি, কিছুই হয়নি। আর সেই কবচটা তো আমার হাতে ছিলই। তারপরে কথা মতো 6-7 মাস পর ও আমাকে বিয়ে করে। বিয়ের পরে ভালোই ছিলাম, তখন লকডাউন পড়েছিল। লকডাউনের 5-6 মাস পর, মানে বিয়ের 5-6 মাস পরে আমি প্রেগনেন্ট হয়ে যাই। তো তারপরে তখন কি বলবো, তখন তার মানে যখন প্রেগনেন্ট হওয়ার পরে 5টা মাস পরে তখন আমি মানে ও সাগরের মামা বাড়ি গেছিলাম ঘুরতে। সেই অবস্থাতে সাগর নিয়ে গেছিল ওর বাড়িতে,
কি ছিল জানি না, বড় ঠাকুরের পুজো ছিল, ওই জন্য গেছিলাম। তো সেদিনকে কি ছিল, সূর্যগ্রহণ ছিল। তো সূর্যগ্রহণে ওর দিদা আমায় বলেছিল যে তুই তো একটা পোয়াতি মানুষ, তো নড়াচড়া করবি না বা কিছু কাজ বাজ করবি না, যদি উল্টোপাল্টা কিছু করে ফেলিস তাহলে বাচ্চার ক্ষতি হয়, এটা ওরা মানে। তো আমাকে বললো তুই চুপচাপ সোজা হয়ে শুয়ে থাক খাটে, তুই কোথাও যাবি না, একা একাই শুয়ে থাক। তো সাগরও বাইরে রয়েছে, সবাই বাইরে। এবার আমি চুপ করে শুয়ে আছি, শুয়ে থাকতে থাকতে মানে ঘুমিয়ে গেছি রীতিমতো। তো ঘুমের ঘরে ওরকম মানে মনে হলো যেন সেই 1 বছর আগে যেরকম আমায় চেপে ধরতো ওরকম আমাকে চেপে ধরেছে। এবার আমি মানে মনে মনে গুরু মন্ত্র জপ করছি তখন, মানে উনি আমাকে চেপে ধরার পরে গুরু মন্ত্র জপ করতে করতে দেখছি জিনিসটা আমায় ছেড়ে দিয়েছে। দেখছি হাতে আমার তাবিজটা যে ছিল, যে কবচটা ওই দাদু আমায় দিয়েছিল, সে কবচটা নেই। তো আমি খুঁজছি কিন্তু খুঁজে পাচ্ছি না কবচটা কোথায় গেল। তখন চিৎকার করে সাগরকে আমি দেখেছি, দেখো সেই জিনিসটা আবার হয়েছে। আমাকে এরকম দুপুরবেলা, তখন দুপুর 2:30-3টে বাজে, তখন আমাকে এরকম চেপে ধরেছে। তো ও রীতিমতো খুঁজছে যে তাবিজটা কোথায় গেল, সবাই জিজ্ঞাসা করছে কি হয়েছে না হয়েছে। ও বলছে না যে তাবিজ খুঁজছে, কিন্তু খুঁজে আর পায়নি। দিয়ে এবার সন্ধ্যা হয়ে গেল, বড় ঠাকুরের পুজো দিয়ে এলো সবাই, তখন বাড়িতে আমি আর সাগর ছিলাম। তো পুজো দিয়ে আসার পরে সন্ধ্যাবেলা বাইরে প্রসাদ খেতে হয়, ঘর থেকে বেরিয়ে, ঘরে খাওয়া যায় না। তো বাইরে আমায় ডাকলো, আমি গেলাম, সাগরের সাথেই প্রসাদ খাচ্ছিলাম বসে বসে। তো খেয়ে হাত পা ধুতে যাব কলে, তখন আমি একাই গেছি, সাগর তখনও প্রসাদ খাচ্ছিল। দিয়ে কলতলায় হাত ধুয়ে ধুয়ে আসবো, তখনই মানে দুয়ারের সামনেই পড়ে গেছি ওই অবস্থাতেই, মানে পেটে লেগেছে তখন। দিয়ে তখন কেঁদে উঠেছি, সাগর এসে ধরলো, সবাই এসে ধরলো, জল ফল দিল। দিয়ে তখন বললো সেরকম ওকে হয়তো সন্ধ্যাবেলা পড়ে গেছে, ঝাড়িয়ে ঠাড়িয়ে নিয়ে আয়, সাগরকে বললো। দিয়ে পড়ে গেছি, তখন আমার একটা ভয় লাগছে যে এই অবস্থায় পড়ে গেছি, যদি কিছু ক্ষতি হয়। এদিকে তাবিজটাও হাতে নেই। দিয়ে ঘরে গিয়ে আবার এরকম খুঁজছি যে তাবিজটা কোথায় গেল, কিন্তু তখন সাগর খুঁজেছিল কিন্তু কোথাও তাবিজ খুঁজে পাইনি। দিয়ে তারপরে দেখছে খাটের তলায় তাবিজটা রয়েছে, একটা কিছুতে জড়িয়ে ছিল, বালতি ঠালতি ছিল ওর মধ্যে জড়িয়ে ছিল। তখন ও আমাকে তাড়াতাড়ি করে তাবিজটা পরিয়ে দেয়। এবার পরের দিন একটা ঠাকুরতলা থেকে ঝাড়িয়ে নিয়ে আসে, সে শিব মন্দির ছিল, শিব মন্দির থেকে ঝাড়িয়ে নিয়ে আসলো। তারপরে ঠিকঠাক চললো, আর কোনো ভয় টয় পেলাম না তাবিজটা পরার পরে। কিন্তু তারপর আর খুললাম না তাবিজটা, যে এরকম খোলার পরে একটা বছর পরে আবার এরকম ধরলো, তাহলে তাবিজটা খুললেও যদি আবার ধরে, তখন সেই অবস্থায় যদি আমার বাচ্চার কোনো ক্ষতি হয়। তো পড়েছিলাম। তারপরে আমার ছেলে হলো জানুয়ারিতে 24 তারিখে, সবাই খুশি, একটা ছেলে হয়েছে, আমরাও খুশি। তো তারপরে মানে হসপিটালে গেছিলাম যখন ডেলিভারি হতে, তখন ওখানে সব মানে হাতে গলায় যা থাকে সব খুলিয়ে দেয়। তো সেই মতো উনি তাবিজটা রাখতে চেয়েছিলাম, কিন্তু ওরা অ্যালাউ করেনি, তখন খুলে দিয়েছিলাম। তো বাড়ি নিয়ে যাওয়ার পথে আমার মা ঠাকুমার জামা কাপড় নিয়ে গেছিল, তো ব্যাগের মধ্যে কোথায় হারিয়ে ফেলে তাবিজটা সেই সময়। তো তাবিজটা আমি পরে আর বাড়ি গিয়ে খুঁজে পাইনি। তো ছেলে হওয়ার 5 দিনের মাথায় আমাকে ছুটি দেয় নার্সিংহোম থেকে। তো বাড়ি গিয়ে খুঁজেছিলাম, তাবিজ খুঁজে পাইনি। তারপরে ছেলে, তখন ভুলে গেছি কথাটা, যে তখন আমাকে আর তাবিজ খোলার পরে আর ধরেনি, তাহলে আর কিছু হবে না। তো এরকম চললো, ছেলেকে নিয়ে হাসি খুশি ছিলাম সবাই। ঠিক একটা বছর পরে যখন দুর্গাপুজোর সময়, তখন দেখলাম আমার ছেলে খুব অসুস্থ হয়ে যাচ্ছে, মানে জ্বর, বমি, পায়খানা, যত রকমের শরীর খারাপ আছে সব হচ্ছে একসাথে। ছেলেটা রোগা হয়ে যাচ্ছে, খাওয়া দাওয়া করছে না। তো এরকম ডাক্তার দেখালাম, ডাক্তার দেখিয়েও কিছু হচ্ছে না, ওষুধ খাচ্ছে, তাও শরীর খারাপ কমছে না, মানে ধুম জ্বর, 104-5 জ্বর শরীরে ওইটুকু বাচ্চার। তো এরম চললো। দিয়ে তারপরে ঝাড়াতে নিয়ে গেল ঠাকুমা দাদু একদিন। তো ঝাড়াতে নিয়ে যাওয়ার পরে নাকি বলেছিল যে ওর পেটে থাকার সময় দোষ পেয়েছিল। তো কোথাও হয়তো গেছিল, ওর মা এরকম করে বলেছিল যে আমি হয়তো কোথাও গেছিলাম, সেখান থেকে হাওয়া বাতাস লেগেছে, তো এরকম হয়েছে জিনিসটা, কিছু একটা ধরেছে আর কি পেটে থাকতেই। তো সেই জিনিসটা ওরা আমাকে জানায়নি। তো আমি ডাক্তার দেখাতে গেছিলাম। তো ডাক্তার যেখানে ও হয়েছিল, যে নার্সিংহোমে, সেই নার্সিংহোমে দেখিয়েছি। তো উনি বললো এরকম বাচ্চার তো শরীরে একদমই ব্লাড নেই। তখন আমরা মানে অবাক হয়ে গেছি যে ও এতদিন ভালো ছিল, জ্বর বমি হওয়ার পরে শরীরে ব্লাড চলে যায়।
তো বলছে যে হ্যাঁ বাচ্চার কোনো শরীরে ব্লাড নেই, ইমিডিয়েট চেষ্টা করো বাচ্চাকে ব্লাড দেওয়ার, নাহলে ও আরো অসুস্থ হয়ে পড়বে। তখন ছেলে একদম মানে রুগ্ন হয়ে গেছিল। একটা মানুষ যদি মানে ও, তোমাকে তো আমি ফটো পাঠিয়েছিলামই, দেখেছো কিরকম গোল গাল ছেলে, একদম মানে শরীরে হাড় পাঁজর গোনা যাচ্ছে এরকম হয়ে গেছিল। তো ওরকম ভয় পেয়ে তখন ডাক্তার বললো এরকম টেস্ট করা, মনে হচ্ছে থ্যালাসেমিয়া ধরা পড়েছে ছেলেটা। তো এরকম টেস্ট করালাম, টেস্ট করিয়ে ঠিক দেখছি হ্যাঁ থ্যালাসেমিয়া ধরা পড়েছে। তো এবার যেখানে টেস্ট করেছিলাম তো ওরা বললো যে বাচ্চার টেস্ট করা, আবার ডাক্তার বলবে যে তোমাদেরও টেস্ট করাতে। তো আমরা তিনজনাই টেস্ট করালাম। ঠিক তিনজনাই করিয়ে আমাদেরও কোনো শরীরে প্রবলেম নেই, কিন্তু তখন আমাদের তিনজনারই শরীরে থ্যালাসেমিয়া ধরা পড়লো, তিনজনাই কেরিয়ার। দিয়ে এবার ডাক্তারের কাছে রিপোর্ট নিয়ে গেছি। তো বললো যে এবার চেষ্টা করো যে 2-3 দিনের মধ্যেই বাচ্চাটাকে ব্লাড দেওয়ার। 4.0-তে চলে গেছে একদম ব্লাড, যেখানে 9 পয়েন্টে থাকার কথা। তো এরকম দেখিয়ে ঠেকিয়ে বাড়ি ফিরছি। কালনায় গেছিলাম টেস্ট করাতে। কিন্তু তুমি আমাকে একটা কথা বলো, যে ও জন্ম হওয়ার পর থেকে ওই দুর্গাপুজোর আগে পর্যন্ত কি ওর শরীরে এরকম কোনো উপসর্গ দেখা গেছিল? না, কোনো রকম কিছুই ছিল না। এমনি হয়তো বাচ্চাদের ঠান্ডা লাগতো, কাশি হতো, এইটুকু হয়তো হয়েছিল, কিন্তু এরকম ভাবে কোনোদিনও জ্বর আসেনি বা মানে রুগ্ন হয়ে যাওয়া, খাওয়া দাওয়া বন্ধ করা, এরকম কিছুই হয়নি। ঠিক ওই দুর্গাপুজোর পর থেকে, দুর্গাপুজোর টাইম থেকেই শুরু হয়েছিল জিনিসটা। অতটা বাড়াবাড়ি হয়ে যাওয়ার পরেই আমরা ডাক্তারের কাছে অতটা মানে গেছি, দেখিয়েছি এরকম বাচ্চাটা কেন এরকম হয়ে যাচ্ছে, সবাই মিলে দেখিয়েছি। তো ওরকম বললো ব্লাড দিতে হবে, টেস্ট টেস্ট করে তখন ডাক্তারকে দেখিয়েছি। এবার বলছিলাম বাড়ি আসছিলাম, বাড়ি এসে তো আমরা স্নান টান করি। তখন সেই মুহূর্তে কি হলো যে ওর মানে সাগর চান করলো, চান টান করে খেতে বসবো, সেই টাইমে ওর বাবা ফোন করলো। তখন মাটির কাজ চলছিল। ফোন করলো যে এরকম আমার শরীরটা খারাপ লাগছে, এতটা বেলা হয়ে গেল, তখন 2:30-3টে বাজে, এতটা বেলা হয়ে গেল, তুই চান টান করতে পারিনি, তুই সারাদিন ছেলেটাকে নিয়েছিলি, তো এক কাজ কর, তুই গাড়ি লোড হয়ে গেছে, তুই গিয়ে মাটিটা ফেলে দিয়ে আয়, আমি সেই মুহূর্তে চানটা খাওয়াটা করে আসছি। তো বললো ঠিক আছে তুমি দাঁড়াও, আমি যাচ্ছি, এরকম বললো সাগর। তো এরকম গেল, ওর বাবা এলো বাড়িতে, খাচ্ছে। ঠিক তখনই ওর বাবার ফোনে ফোন এলো যে সাগরকে নাকি পুলিশে ধরেছে। দিয়ে তখন শুনতে পেয়েছি কিছুটা কথা, তখন অতটা ঠিক মতো শুনিনি। সে ওর বাবা খাওয়া দাওয়া ফেলে ছুটে গেল যে কি হয়েছে, এক্ষুনি তো গেল গাড়ি নিয়ে, কি হলো। এবার বাড়িতে মাকে ফোন করলো, যে আমার শাশুড়ি মা ছিল, বললো যে এরম সাগরকে এরম থানায় ধরে নিয়ে গেছে মাটি কাটছিলাম বলে। তখন সেই টাইমে মানে অ্যালাউ করেনি মাটি কাটা, দিনের বেলা মাটি কাটছিল, এরকম ধরে নিয়ে গেছে। এবার বলছে যে ছাড়বে না, 50,000 টাকা লাগবে। এবার আমার শ্বশুর ঠিক জোগাড় করলো কোথা না কোথা দিয়ে 50,000 টাকা, দিয়ে বললো যে তাহলে 50,000 টাকা আমি দিচ্ছি, তো ওকে ছেড়ে দাও। এরকম থানায় সব জানাই, এরকম রিপোর্ট টিপোর্ট নিয়ে যায় আমার ছেলের, এরকম ওইটুকুনি বাচ্চা, ওর কোনো দোষ নেই, আমি গাড়ি চালাচ্ছিলাম, এরকম ভাবে বললো ঠিক আছে আমি ছেড়ে দেবো। 50,000 টাকা নিল, কিন্তু ওকে ছেড়ে দিল না সেদিনকে, ঠিক কোর্টে নিয়ে চলে গেল। তো সেই টাইমে ছেলের ব্লাড দিতে হবে। আমার তো মাথায় টেনশন চলে এসছে সবারই, যে ও যদি না থাকে তাহলে আমি একা কোথায় যাবো, এতদিন মানে কোথাও কোনোদিন যাইনি, আর বাচ্চাটাকে নিয়ে আমি কোথায় যাব এই মুহূর্তে, আর টাকা পয়সারও তো দরকার সেই সময়। তখন আমি কি করে কি করবো, মাথায় টেনশন চলে এসছে, আও করে কাঁদছি যে কি করে ছেলেটা ছাড়া পাবে, এতটা কষ্ট হচ্ছিল তখন। তো ওর বাবা চেষ্টা করলো, কোর্টে গেল, কোনোভাবেই বললো ছাড়বো না, 1 মাস ওকে জেলে থাকতেই হবে। তখন ওরাও সে অবস্থায় জেলে, ওরও ভেতরে হয়তো টেনশন হচ্ছিল। তখন মানে আমার শ্বশুর আমার ছেলেকে খুবই ভালোবাসে, নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে, মানে পারলে ওর জন্য জীবনও দিয়ে দেয়। তো উনি সব করেছিলেন, তখন পাশে দাঁড়িয়েছিলেন। উনি আমার ছেলেকে নিয়ে বর্ধমান এখানে সেখানে ঘুরেছেন। দিয়ে ব্লাড দেওয়া দিতে গেছিলাম, তো এবার নার্সে সেখানে চ্যানেল করছিল। ওর অতটুকু ছোট, মানে এতটাই শিরা শুকিয়ে গেছিল, ব্লাড ছিলই না শরীরে, যে স্যাম্পেল নিয়েছিল শুধু জল বেরিয়েছিল সেদিনকে স্যাম্পেলটায় শরীর থেকে।
তো সেইটা দেখে আমাদের এতটা কষ্ট হচ্ছিল যে ছেলেটা এরকম হয়ে গেল কি করে। এখন সেই জিনিসটা মাথায় আসেনি যে আমার আগে এই জিনিসটা হয়েছিল। সেটা অনেকদিন আগে মিটে গেছে, সেটা মাথায় আসার কথাও নয়। তো এবার ব্লাড দিতে নিয়ে গেলাম, ওখানে চ্যানেল পাচ্ছিল না, হাতে পায়ে সারা শরীরে চ্যানেল ফোটালো, কোথাও পেলো না। দিয়ে এক জায়গায় পেলো পায়ে। তো পায়ে সারাদিন ফোটানোর পর পেলো, দিয়ে কি করলো, চ্যানেল করার পরে যে ফ্লাশ করে জলটা দেয় সেটা ওরা দেয়নি, দিয়ে চ্যানেলটা খারাপ হয়ে যায়। তারপর আর সেদিনকার ব্লাড দেওয়া হয় না। তারপরে ট্রান্সফার করে দেয় বর্ধমানে। বর্ধমানে গিয়ে সকাল মানে ভোরবেলা আমরা বেরিয়ে গেছিলাম 4টের সময়। দিয়ে ওখানে পৌঁছেছি কটায়, 8টা না কটার সময় পৌঁছেছিলাম। 8টা থেকে ছেলেটা না খেয়ে না দিয়ে সারা রাত মানে সকাল 8টা থেকে রাত 8টা অবধি শুধু ওখানকার যত ডাক্তাররা ছিল সবাই মিলে ওকে চ্যানেল করেছে শুধু সারাটা দিন। আমরা দেয়ালে রীতিমতো মাথা ঠুকছি যে ভগবান ছেলেটাকে বাঁচাও। মানে ওইটুকু ছেলে সারাদিন ওরকম সারা গা হাত পায়ে যদি ফোটায় তাহলে ওর কতটা কষ্ট হচ্ছে। ওর কান্না শুনতে পাচ্ছি কিন্তু আমাদের কাছে দিচ্ছে না, ওকে নিয়ে হাত পা ধরে চ্যানেল করছে। আমরা শুধু দেয়ালে মাথা ঠুকছি যে কোনো রকম ভাবে ওকে চ্যানেলটা পাইয়ে দাও, ও যাতে ব্লাড দিয়ে ভালোভাবে বাড়ি নিয়ে যেতে পারে সেদিনকে। তো এবার পাওয়ার পরে রাত 8টা বাজে, তখন ওর চ্যানেল খুঁজে পাওয়া গেল, একটা ডাক্তারি করেছিল। তো তারপরে সারা রাত্রির কাঁধে নিয়ে ব্লাড দিলাম। তো রাত কটা 2:30-3টের সময় তখন আমরা বাড়ি আসি ছেলেকে ব্লাড দিয়ে। আর ওর তো অবস্থা একদমই খারাপ, ওইটুকুনি বাচ্চা, 1 বছর বয়স। তো মানে ও পুরো ক্লান্ত হয়ে যায়। ঠিক আবার বলেছিল ডাক্তার যে আবার 1 মাস পরে মানে 15-16 দিন পরে ওকে আবার হিমোগ্লোবিন টেস্ট করাবে, কতটা কি ব্লাড আছে না আছে। ওর যেহেতু থ্যালাসেমিয়া ধরা পড়েছে, আবার ওকে ব্লাড দিতে হবে সামনের মাসে 15 দিনের মাথায়। তো এরকম বাড়ি এলাম তখন ব্লাড দিয়ে। তারপরে সাগরের বাবা আবার পরের দিন গেল সাগরের সাথে দেখা করতে, ওকে বলে এলো যে তোর ছেলের ব্লাড দেওয়া হয়েছে, ও ভালো আছে। তো ওখান থেকে ও কি জানি কারো ফোন করেছিল আমার কাছে, সেটা জানি না, সেটা ফোন করে বলেছিল যে ও কাঁদছিল ওখান থেকে যে ছেলেটা এরকম, আমি এখান থেকে কিছু করতে পারছি না, আমাকে ক্ষমা করে দিও। যে আমি বুঝতে পারছি যে ওরও কিছু করার নেই। তো 15-16 দিন কি 19-20 দিনের মাথায় ওর বাবা ওকে ছাড়িয়ে নিয়ে আসে বাড়িতে। তারপরে আজও এই ছেলেকে তখন থেকে ব্লাড দিতে হচ্ছে। এখনো 20-25 দিন পর পর ওকে ব্লাড দিই। এখন 2024 সাল হয়ে গেল, 3টে বছর ধরে ওকে এরম ভাবে ব্লাড দিচ্ছি। এতদিন আমাদের মাথায় ছিল না যে ওই জিনিসটা থেকে কিছু হতে পারে। সেই তাবিজটাও পাইনি। আর সেই দাদু এখন মানে বয়স হয়ে গেছে, তিনি মারা গেছেন কিনা তাও জানি না, তিনি আর বসেন না যে আমি ছেলেটাকে নিয়ে যাব। আর কারো কাছে কোনো সাজেশন পাইনি যে ছেলেটা কিভাবে ভালো হতে পারে। এখনো এরম ভাবে চলছে। ছেলে 3 বছর পূর্ণ হলো, 4-এ পা দিয়েছে। এই হলো ঘটনা, আজও চলছে। আমি সত্যি বলছি, মানে আমি পড়েছিলাম, তুমি আমায় যেটা পাঠিয়েছিলে আমি পড়েছিলাম, বাট আজকে যখন আমি তোমার মুখে ঘটনাটা শুনলাম আমার সত্যি এতটা খারাপ লাগছে। আমি জানি না আমার এখানে কি এক্ষেত্রে কি বলা উচিত। আমার সবার মানে পুরো ঘটনাটা শুনছি আর আমার মাথায় একজনের কথাই ঘুরছে, যে তোমার মাসির কথা। যে একটা মানুষ কিভাবে শুধু একজনের নয়, সে তোমাদের সম্পর্কটাকে ভাঙতে সাহায্য করতে চেয়েছিল, সে ভাঙার জন্য সাহায্য করেছিল। বাট সেই জিনিসটা আজকে তোমার জীবন, তোমার হাজবেন্ডের জীবন, প্লাস যার এইসবের মধ্যে কোনো লেনদেন নেই, যার এইসবের মধ্যে ওর কোনো কোনো লেনদেনই কন্ট্রিবিউশন নেই, নেই। ওর কিছুই নেই, কিন্তু তবুও ফেস করেছে জিনিসটা। আমাদের কোনো কষ্ট হচ্ছে না এখন, আমরা তো ঠিকই আছি, আমাদের কোনো কষ্ট, আর এই কষ্ট যদি আমাদেরও হতো তাও সয়ে নিতাম। কিন্তু ও তো একটা শিশু, ওর তো বোধও নেই যে কি হচ্ছে না হচ্ছে। ও দিতে চায় না ব্লাড, জোর করে ওকে ব্লাড দেওয়া হয়। এখন একটু অবশ্য বড় হয়েছে, এখন বোঝে। স্বাভাবিক, ওর তো কষ্ট হবেই না। সারা মানে ওইটুকুনি একটা 1 বছরের বাচ্চার শরীরে এতবার চ্যানেল করা, এতবার করে ব্লাড দেওয়া, প্রত্যেক 20 দিন অন্তর যদি ব্লাড দিতে হয় বছরে, প্রায় মানে
ওকে প্রচুর কষ্টও সহ্য করতে হচ্ছে, আর সত্যি খুব খারাপ লাগছে। তো তারপর কি এরকম কোনো খোঁজ পাওনি কারোর থেকে, যে কোথাও গেলে যদি এই ব্যাপারটা থেকে মুক্তি পাওয়া যায়, বা এই দোষটা কাটিয়েও যদি কোথাও ঠিক করা যায়? দেখো আমরা জানি যে মেডিকেল সায়েন্সে হয়তো শেষ কথা বলবে, কিন্তু কোথাও না কোথাও মানুষের বিশ্বাস এমন একটা জিনিস না যে হয়তো যেখানে সায়েন্স শেষ কথা বলে সেখান থেকে অন্য কিছুর কথা বলা হয়তো শুরু হয়। সেরকম কি কখনো সাহায্য নেওয়ার চেষ্টা করোনি? এরকম তো অনেক জায়গা আছে। সাহায্য চেষ্টা করেছিলাম, কিন্তু এখানে ওরকম কাউকে পাইনি যে এরকম, যে নামি দামি কেউ লোক আছে যে এরকম সাহায্য করতে পারবে, তাদের কথা আমি পাইনি। আর তাছাড়া কেউ জানেও না যে আমার সাথে বিয়ের আগে এসব ঘটেছিল, তারা বিশ্বাসও করে না। এটা অবিশ্বাস্যকর ঘটনা। আর এতদিন পর যে আমার ছেলেটা এরকম হবে সেটা তো কেউ মানতে পারছে না। এবার ডাক্তারের অনুযায়ী ওর থ্যালাসেমিয়া হয়েছে, আমাদের থেকেই হয়েছে, কিন্তু আমাদের তো এই জিনিসটা ছিল না। যখন টেস্ট করানো হয় তখন ধরা পড়ে। তার আগে কোনো সিমটমস বা কোনো না, উপসর্গই সিমটম তোমাদের কিচ্ছু নেই, মধ্যে? আমরা সাধারণ মানুষের মতো জীবনযাপন করছি, আমাদের ব্লাডও কম হয়নি, কিছুই হয়নি, আমাদের কোনো সমস্যাই নেই। কিন্তু ওর কি করে এরকম হলো জানি না। ডাক্তারের অনুযায়ী ওর থ্যালাসেমিয়া হয়েছে, ওকে ব্লাড দিতে হবে যতদিন বাঁচবে। ডাক্তার এই কথাটাই বলেছে, যতদিন ও বাঁচবে ওকে এরকম ভাবে ব্লাড দিতে হবে। কিন্তু ওর ভাগ্য অনুযায়ী হয়তো 12-14 বছর পর হয়তো ঠিক হয়ে যেতে পারে, পারে, মানে গ্যারেন্টি দেয়নি, 50% চান্স আছে। ঠিক আছে তনুশ্রী, আমি দেখছি আমার কাছে এরম এক দুজনের কন্ট্যাক্ট আছে, ঠিক আছে? হুম, তো যদি আমি আগে তাদের সাথে একবার কথা বলে দেখি, ঠিক আছে, যে আমার একজন সাবস্ক্রাইবার বা যিনি আমার সাথে তার ঘটনা এরকম শেয়ার করেছেন, তো এরকম কারোর সাথে তারা যোগাযোগ করে উঠতে পারেননি, যদি হুম, তারা আমাকে বলে যে হ্যাঁ তাদের নাম্বার তোমার সাথে শেয়ার করতে, তাহলে আমি হুম। নিশ্চয়ই আজকের মধ্যেই তার নাম্বার আমি তোমাকে দিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা বেশ, তুমি পারলে একবার ঠিক আছে। কন্ট্যাক্ট করে দেখো। বাট সত্যি আমার ভীষণ খারাপ লাগছে। আমার অনেক অডিয়েন্সরাও আমাকে বলে হয়তো আমি সবার মানে ওনাদের নাম্বার সবার সাথে শেয়ার করতে পারি না, কারণ ওনারাই আমাকে বলে রেখেছেন এরকম ভাবে যে আমি যাতে নাম্বার এরকম ভাবে শেয়ার না করি। ঠিক হ্যাঁ, আছে, তো সেক্ষেত্রে আমি তোমার প্রবলেম বা তোমার যে সমস্যাটা শুনলাম, বা তোমার, সত্যি কথা বলতে আমার ভীষণ খারাপ লাগছে তোমার ওইটুকুনি একটা বাচ্চার কথা ভেবে, কারণ তুমি ওর ফটোগুলো আমার সাথে শেয়ার করেছো। আমি দেখলাম মানে একদম জন্মের টাইমে ওর যে ছবিটা, প্লাস হুম। এখন মানে ওর যে ওর ছবিটার মধ্যে। জন্মের ছবিটা পুরো ঠোঁট লাল একবারে, কিন্তু হুম। ওর এখন যে ব্লাড দেওয়ার 15টা দিন পরে ও একদম মানে কি বলবো, শরীর হিট হয়ে যায়, গরম হয়ে যায়, মানে জ্বর চলে আসে, কিছু খেতে চায় না। এত বড় ছেলে ও, মানে আমি মানে জলও খাওয়াতে পারি না ওকে, খেতে চায় না, মানে নিস্তেজ যে খেলাধুলা করে না, কিচ্ছু করে না, মানে খ্যান 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 করে, মানে খুব অস্বস্তি হয় ওর শরীরে, বুঝতে পারি এই জিনিসটা হয়, কিন্তু কি করবো, এখন দিতেই হয়, কোনো আমার কাছে আর ইয়ে নেই। ঠিক আছে, দেখো আমার কাছে যেটুকু অপশন রয়েছে আমি চেষ্টা করব তার নাম্বারটা তোমাকে দেওয়ার। আমি আগে তাকে জানাই, ঠিক আছে, তোমার ঠিক আছে ঘটনাটা আমি দাদা। তার সাথে আগে শেয়ার করি। উনি যদি বলেন যে হ্যাঁ উনি পারবেন, তাহলে অবশ্যই আমি তোমার নাম্বারটা তার সাথে শেয়ার করে দেবো, বা তার নাম্বারটাও আমি তোমার সাথে শেয়ার করে দেবো। ঠিক আছে, তুমি এখন চিন্তা করো না। তবে আমি তোমাকে যেটা বললাম যে তুমি চেষ্টা করো, দেখো তুমি যেভাবে ফাইট করছো প্রত্যেকটা অবস্টাকেলের এগেনস্টে গিয়ে, ঠিক আছে, তাতে সত্যিই কুর্নিশ জানাতে হয় তোমাকে, তোমাকে আর তোমার হাজবেন্ড দুজনকেই, কারণ তোমরা যে ধরনের সিচুয়েশনকে ফেস করেছো, খুব হুম, কম মানুষই এত প্রবলেম মানে এই ধরনের সমস্যার সম্মুখীন হয়। মানে কিছু কিছু সমস্যা যেগুলো আমরা চোখে দেখতে পাই তার মোকাবিলা করা সম্ভব হয়ে পড়ে, কিন্তু এমন কিছু সমস্যা আছে যেগুলো আমরা চোখে দেখতে পাই না, তাই আমরা বুঝে উঠতে পারি না যে সেগুলোর এগেনস্টে গিয়ে আমরা লড়াই করব কি করে। কিন্তু তারপরেও মানে তোমার প্রচুর সাহস, তোমার একাগ্রতা প্রচুর, যে তুমি এরকম ভাবে ফাইট করছো, এরকম ভাবে লড়াই করে চলেছো নিজের ছেলের জীবনটাকে বাঁচানোর জন্য। আমি চেষ্টা করছি, আমি দেখছি, আমি যদি পারি আমি অবশ্যই তোমাকে তার নাম্বারটা দেব। যার সাথে আমার কিছুদিন আগে একবার কথা হয়েছিল, যিনি আমার সাথে একটা এপিসোড করবেন বলেছিলেন, কারণ তার কাছে এরকম প্রচুর ঘটনা এসেছে। তো সেই হুম। কারণেই আমার মনে পড়লো তার কথা। আমি চেষ্টা করছি। আর তোমরাও ভালো থাকো, বাচ্চাটাকেও ভালো রেখো। একটা জিনিস মাথায় রাখবে, এই পৃথিবীতে কিন্তু মায়ের থেকে বড় যোদ্ধা কেউ হয় না। ঠিক আছে, আমি নিজে একটা ছেলে হয়ে এই কথাটা বলছি, কারণ আমিও নিজের মাকে দেখেছি যে আমাকে বড় করার পেছনে তাকে কতটা লড়াই করতে হয়েছে, কতটা যুদ্ধ করতে হয়েছে, কত অপোজ সিচুয়েশনকে ফেস করতে হয়েছে।
তো একদম ভেঙে পড়বে না, যেরম ভাবে যুদ্ধ করছো করে যাও, কারণ তোমাকেও তোমার ছেলেকে বাঁচাতেই হবে, ঠিক আছে, ওকেও সুস্থ করতেই হবে। এটা তোমার কাছে একটা বিশাল বড় চ্যালেঞ্জ। তো চেষ্টা মানে আমি করছি। বলবো না যে খুব ভালো লাগলো এরকম একটা ঘটনা আমাদের সাথে তুমি শেয়ার করেছো বলে, কারণ সত্যি এই ঘটনাটা আমার কাছে মানে খুব কষ্ট দিয়েছে। হ্যাঁ, কি ভয় রয়েছে অবশ্যই। মানে তুমি যে ঘটনাগুলো আমাকে বললে, যেমন তোমার রাতের বেলায় তোমার কানের কাছে এসে ওই মন্ত্রপাঠ করা, তারপর আরো যে ঘটনাগুলো তোমার সাথে ঘটেছে সেগুলো শুনে ভয় যেমন পেয়েছি, তার পরবর্তী অংশ তুমি যখন তোমার ছেলের কথাটা বলা শুরু করলে আমার ভীষণ খারাপ লেগেছে। আমি প্রার্থনা করব যাতে খুব তাড়াতাড়ি ও সুস্থ হয়ে যায়। আশা করব তোমরা আবার তিনজনে নিজেদের স্বাভাবিক জীবনে ফিরতে পারবে। আর 5টা বাচ্চা, আর 5টা বাবা মায়েরা যেরকম ভাবে তাদের সংসারকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যায়, আমিও চেষ্টা করব প্রার্থনা করার যাতে তোমরাও সেরকম ভাবেই নিজেদের জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে পারো। আমি নিশ্চয়ই প্রে করব। তো ভালো থেকো, তুমিও ভালো থেকো, তোমার হাজবেন্ডও যেন ভীষণ ভালো থাকে, তার সাথে যেন তোমাদের বাচ্চাও যেন খুব ভালো থাকে, এটুকুই উইশ করতে পারি আমি। তো এটুকুই কামনা যাতে ও ভালো হয়ে যায়। নিশ্চয়ই এটুকুনি বাচ্চা, ও কিছুই খেতে পারে না ওর থ্যালাসেমিয়ার কারণে, না জ্যান্ত মাছ, না জ্যান্ত ফল, না শাকসবজি, ওর সবই বারণ দাদা, ও কিছুই খেতে পারে না। ওর চাইলেও আমি ওকে মানে আপেল বেদানা কিছু দিতে পারি না, এতটা কষ্ট লাগে, কিছুই দিতে পারি না। সবই আছে কিন্তু দিতে পারি না। জানি ও ভালো হয়ে যায়, ভগবানের কাছে প্রার্থনা করি। নিশ্চয়ই ভালো হয়ে যাবে। আমি গল্পওয়ালা ফ্যামিলি, দেখো আজকে আমাদের গল্পওয়ালা পরিবার 18,000 সদস্যের পরিবার। তো তো প্রত্যেকের তরফ থেকে আমি প্রার্থনা করছি, ঠিক আছে? হয়তো এই ঘটনাটা শোনার পর সবাই তোমার ছেলের শুভকামনা করবে, সবাই তোমার বাচ্চার জন্য প্রার্থনা করবে, আমি আশা করছি। ও নিশ্চয়ই দেখবে এতগুলো মানুষের ভালোবাসা, এতগুলো মানুষের প্রার্থনাতে ও ঠিক সুস্থ হয়ে যাবে। তুমি একদম ভেঙে পড়বে না। তুমি আর তোমার হাজবেন্ড দুজনকেই বলছি যে তোমরা ভেঙে পড়ো না, কারণ ও যে জীবনের সাথে মানে যে লড়াইটা করছে ওইটুকুনি বাচ্চা, ঠিক আছে? তোমরা ভেঙে পড়লে কিন্তু ও সেই সাহসটা বা লড়াই করার সাহসটা ও পাবে না। তো তোমাদের দুজনকে শক্ত থাকতে হবে, একদম ভেঙে পড়লে চলবে না, আর তোমাদের দুজনকে কিন্তু ওর হয়ে লড়াইটা করতে হবে। তো আশা করব তোমরা ভালো থাকবে, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। প্রার্থনা করছি যাতে খুব তাড়াতাড়ি স্বাভাবিক জীবনে তোমরা ফেরো। আমি জানি না এর বাইরে গিয়ে আমি আর কি বলতে পারি, বাট এমন আজকে এমন একটা ঘটনা তুমি শেয়ার করলে না, সত্যি কথা বলছি যে এই ঘটনাটা আমার মনে থেকে যাবে। আর আমি তোমাকে নাম্বারটা শেয়ার করব, ঠিক আছে? আমি একবার কথা বলে নিই, চিন্তা করো না। দেখি যদি আমার তরফ থেকে এইটুকু হেল্প আমি করতে পারি, আমি নিশ্চয়ই করব। ধন্যবাদ। তোমার গল্পওয়ালা পরিবার আরো বড় হোক। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। তুমি নিজের খেয়াল রাখো, আর নিজের বাচ্চার খেয়াল রাখো, তার সাথে নিজের হাজবেন্ডেরও খেয়াল রাখো, কারণ এইটুকু কাজ করতেই হবে, ঠিক আছে? এইটুকু লড়াই তোমাকে চালিয়ে যেতেই হবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ তনুশ্রী। তোমার নিজের মানে এত প্যাথেটিক টাইমের মধ্যে থেকেও তুমি যে আমাদের জন্য এইটুকু সময় বার করে দিয়েছো, বা তোমাকে যে আমি বলেছিলাম তুমি তোমার ঘটনাটা তুমিই বলো, তার জন্য যে তুমি রাজি হয়ে তুমি আমাদের সাথে তোমার ঘটনাটা নিজের মুখ দিয়ে শেয়ার করলে, তার জন্য আমি সত্যি খুব কৃতজ্ঞ থাকবো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। Spotify original horror podcast. কেমন লাগলো আজকের এপিসোড? কমেন্ট করে অবশ্যই জানিও। আর তোমরাও যদি চাও আমি এরকমই ঘটনা প্রতিনিয়ত তোমাদের সামনে নিয়ে আসি, তাহলে আজকের এপিসোডটা একটা লাইক করে অবশ্যই শেয়ার করে দিও। আর তোমরা যারা গল্পওয়ালা ইউটিউব চ্যানেলের নতুন সদস্য, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে স্পটিফাই পডকাস্টটিকে ফলো করতে ভুলো না, কারণ গল্পওয়ালা আমাদের প্রত্যেকের নিজেদের যৌথ পরিবার। আজকের এপিসোড আমি এখানেই শেষ করছি। আগামী শনিবার আসছি নতুন কোনো গল্প বা ঘটনা নিয়ে।